তো রাশিবিজ্ঞানের আজকের প্রথম পার্ট, ঠিক আছে। রাশিবিজ্ঞানে আজকের গড়টা নিয়ে আলোচনা করব এবং আমি এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমরা এর আগে অনেক জায়গায় গড় পড়েছো, এর আগে অনেক জায়গাতে তোমরা রাশিবিজ্ঞানের অধ্যায়টা পড়েছো এবং আমি এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি যেখানে যা পড়েছো না কেন সব ভুলে যাও, ঠিক আছে। এইখানে যে ওয়েতে দেখাবো, ঠিক আছে, এটুকু আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি এখানে যে ওয়েতে যেভাবে আমি শিখিয়ে দেবো, এর আগে তোমরা যত ভিডিও দেখেছো কোনো ভিডিওতে এর থেকে বেস্ট প্রসেসে এবং এর থেকে ইজি ওয়েতে কেউ শেখাবে না। তো তোমরা যাই ভিডিও দেখে থাকো না কেন এখানের দেখার পরে তোমাদেরকে আমি এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমাদের কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ইটস মাই চ্যালেঞ্জ। আমরা যেভাবে আমরা রাশিবিজ্ঞান পড়াবো তোমরা এতদিন আমার পড়ানো দেখে নিয়েছো, এত বছর ধরে আমি পড়াচ্ছি ইউটিউবে এবং অন্যান্য অফলাইন প্ল্যাটফর্মগুলোতে। তোমরা জানো নিশ্চয়ই যে সোমনাথ স্যার যখন কোনো একটা টপিক ধরে সেই টপিকের সত্যানাশ করে রেখে দেয়, ঠিক আছে। তো এইখানে দেখো যে যখন আমি এই টপিকটা করাবো গ্যারেন্টি দিয়ে বলতে পারি এর মানে এত ইজি হয়ে যাবে তোমাদের কাছে যে গড় থেকে যে 12 বা 13 নাম্বার থাকবে ওই 12 থেকে 13 নাম্বারটা তোমরা এরকম পকেটের মধ্যে রেখে দেবে, ঠিক আছে, মাধ্যমিকে। ইটস মাই চ্যালেঞ্জ। এখানে একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং দেখার পর বলবে যে ভিডিওটা কীরকম তোমাদের লাগলো। ওকে, তো আর ফালতু কথা না বলে আমরা গড়ের অধ্যায়টা শুরু করছি এবং গড়ের অধ্যায়টা দেখো আমাদেরকে ফার্স্ট জিনিসটা জানতে হবে, আমরা ছোটোবেলা থেকে গড় অনেকবার শিখেছি কিন্তু গড় জিনিসটা কি সেই জিনিসটা কারোর মধ্যে আইডিয়া নেই। তো প্রথম কথা আমি বলে রাখি গড় যে জিনিসটা সেই জিনিসটা কি একদম ফুল জোশে থাকবে সবাই, একদম কামাপ এনার্জি বাড়াও নিজেদের, ফুল জোশ আনো আগে। একদম ফার্স্ট থেকে একদম জিরো থেকে আমি তোমাদেরকে শুরু করছি, একদম ক্লাস 9 একদম ক্লাস 6, 7, 5, 6, 7 থেকে যেখানে গড় জিনিসটা আমরা ফার্স্ট আমাদের সামনে এসেছিলো সেই জায়গা থেকে তোমাদেরকে স্টার্ট করছি। একদম ফুল জোশ আনো নিজেদের মধ্যে, ঠিক আছে। দেখো প্রথম কথা আমি বলে রাখি গড় হচ্ছে তোমার যখন অনেকগুলো জিনিস থাকবে, ধরো সাপোজ আমি বললাম তিনটে ব্যক্তির নাম বললাম, একটার নাম বললাম পটল, একটার নাম বললাম পচা, একটার নাম বললাম মদনা, তিনটে ব্যক্তির নাম বললাম। এই তিনটে ব্যক্তির কাছে মনে করো পটলের কাছে 10 টাকা আছে, মদনের কাছে হচ্ছে তোমার 20 টাকা আছে আর পচার কাছে 30 টাকা আছে, ঠিক আছে। এরকমভাবে ধরো তিনটে নাম বললাম, কি নাম বললাম? পটল, ঠিক আছে, পচা আর কি বললাম নাম হচ্ছে মদন। চলো আমি পরপর যখন লিখেছি আমি ওইটা ভুলে যাও, যে সেটা ভাবো পটলের কাছে 10 টাকা আছে, পচার কাছে 20 টাকা আছে, মদনের কাছে 30 টাকা আছে। তাহলে এদের কাছে মোট গড় টাকা কত টাকা আছে? যখনই তোমাদেরকে এই ধরনের কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে কি করতে হবে? এই 10, 20 আর 30কে যোগ করতে হবে। 10 + 20 + 30 এই তিনটেকে যোগ করলাম। কজন ব্যক্তির কথা বলা হচ্ছে? 3 জন ব্যক্তির কথা। তাহলে টোটালটাকে 3 দিয়ে ভাগ করে দেবে, যেটা বেরোবে সেটাই হচ্ছে গড়, ঠিক আছে। 10 আর 20 কত? 30, 30-এর সাথে 30 যোগ করলে কত হয়? 60, 60কে 3 দিয়ে ভাগ করছি মানে কত বেরোবে? অ্যান্সার হবে 20। দেখো এই টোটালটাকে যোগ করে তোমাদের আসবে হচ্ছে 60 আসবে, 60কে তোমরা এই 3 দিয়ে ভাগ করবে, 60 আর 3কে ভাগ করলে অ্যান্সার আসবে 20। তাহলে 20 হচ্ছে তোমাদের এটার গড়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধরো তোমার বয়স, ধরো 3 জন বন্ধু রয়েছে, ধরো এখানে রয়েছে হচ্ছে রাম, এখানে রয়েছে শ্যাম আর এখানে রয়েছে হচ্ছে যদু, 3 জন ব্যক্তি রয়েছে, ঠিক আছে, 3 জন রয়েছে। রামের বয়স হচ্ছে 10 বছর, শ্যামের বয়স হচ্ছে 15 বছর আর যদুর বয়স হচ্ছে মনে করো 20 বছর। তাহলে কি করবো? 3 জনের বয়সকে আমি যোগ করব, 10, 15, 20। তাহলে 10 প্লাস হচ্ছে 15 প্লাস হচ্ছে 20। এখানে কতজন ব্যক্তির কথা বলা হচ্ছে? 3 জনার। তাহলে এটাকে 3 দিয়ে ভাগ করে দেবো, যেটা বেরোবে সেটা হচ্ছে অ্যান্সার। এখানে যেটা বেরোবে সেটা হচ্ছে অ্যান্সার। এই 3টিকে যোগ করবে, যেটা অ্যান্সার হবে তাকে 3 দিয়ে ভাগ করবে, যেটা হবে সেটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। যদি এবার 3 জনের জায়গাতে আমি 3 জন নিয়ে করছি, আমি যদি 3 জনের জায়গাতে আমি যদি বলি যে মনে করো 10 জন রয়েছে, 10 জনের 10 রকম জিনিস বলা আছে, কারোর বয়স 10, কারোর বয়স 5, কারোর বয়স 6, কারোর বয়স 8, কারোর বয়স 2, এরকমভাবে যদি 10 জনের 10 রকম বয়স বলা থাকে, অঙ্ক করার প্রসেসটা পুরোপুরি সেমই হবে, কোনো পার্থক্য আসবে না। 10 জনের বয়সকে তুমি যোগ করবে, যোগ করার পর যেহেতু ওখানে 10 জন ব্যক্তি আছে তাহলে টোটালটাকে 10 দিয়ে ভাগ করবে। 3 জন ব্যক্তি থাকলে 3 দিয়ে ভাগ করবে, 4 জন ব্যক্তি থাকলে 4 দিয়ে ভাগ করবে। মনে করো এখানে আমি আবার একটা নিলাম এক্সাম্পল, এ নিলাম, বি নিলাম, সি নিলাম, ডি নিলাম, ই নিলাম। ধরলাম প্রত্যেকের কাছে হচ্ছে, এর কাছে রয়েছে 10 টাকা, এর কাছে রয়েছে হচ্ছে 15 টাকা, এর কাছে 20 টাকা, এর কাছে 30 টাকা, এর কাছে 40 টাকা। তাহলে আমি কি করব? এখানে 5 জন আছে, তাহলে 10, 15, 20, 30 আর 40কে যোগ করব। 10 + 15 + 20 + 30 + 40 সব কটাকে যোগ করব। এখানে যে কজন আছে সবার ভ্যালুগুলোকে যোগ করব। 10, 15, 20, 30, 40, 10, 15, 20, 30, 40 যোগ করলাম। করার পর এখানে কজন ব্যক্তির কথা বলা হচ্ছে? 1, 2, 3, 4, 5 জনের কথা বলা হচ্ছে, সব কটাকে যোগ করবে, করার পর যেটা অ্যান্সার বেরোবে তাকে 5 দিয়ে ভাগ করে দেবে, ঠিক আছে। 40 আর 30 হচ্ছে 70, 70 আর 20 হচ্ছে 90, 90 আর 10 হচ্ছে 100 আর তাকে মানে ওখানে উপরে আসছে 105 আর টোটালটার এই বাই দিয়ে 5 কাটাকুটি করবে, যেটা এখানে 21 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তাহলে এই হচ্ছে জিনিসটা, এইভাবে আমরা গড় বার করতে পারি। আশা করি গড় বার করার প্রসেসটা বুঝতে পেরেছো। যতজন থাকবে
সব কটা নাম্বারকে যোগ করবে, করার পর যতজন ব্যক্তি থাকবে তত দিয়ে ভাগ করে দেবে। এর থেকে ইজি ওয়েতে কেউ, এত ইজি ওয়েতে আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যেখানে যা গড় শিখেছো, যা শিখেছো বেস্ট ওয়ে, এখানে বেস্ট ওয়েতে দেখাবো আমি, কোনো অসুবিধা হবে না, কোনো প্রবলেম থাকবে না গড়ের চ্যাপ্টারটা দেখা মানে শেষ পর্যন্ত। আমি একটু গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আমাদের চ্যানেলে যা যা ভিডিও আপলোড হয়েছে, বিশেষ করে সোমনাথ স্যার যে ভিডিওগুলো আপলোড করেছে, কোনোদিন কোনো জায়গায় প্রবলেম থাকবে না। ইটস মাই চ্যালেঞ্জ। এখনো পর্যন্ত সবাই জানে ইউটিউবের রেকর্ড আছে, আমরা যে ভিডিও ইউটিউবে ছাড়ি, সেই ইউটিউবে সেই ভিডিও সার্চ করলে একদম সবসময় সেটা র্যাঙ্কিংয়ে আসে, টপ র্যাঙ্কিংয়ে আসে, কারণ সেই লেভেলেই আমরা ভিডিও বানাই। এবং এখানে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, গড়ের মতন চ্যাপ্টারকে আমি যদি পকেটের মধ্যে ফেলে না দিতে পেরেছি, তাহলে আমার নাম না। এখানে দেখো এর থেকে ইজি ওয়েতে যদি তোমরা কেউ গড় শিখতে পারো কোথাও, ঠিক আছে? তো এবার আমি চলে আসছি, এগুলো হচ্ছে নর্মাল কোনো গড় পদ্ধতিতে। এবার যদি তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে রাশিবিজ্ঞানের গড় কিভাবে অঙ্ক করতে হবে, তো রাশিবিজ্ঞানের গড় হলেও কোনো ব্যাপার না, সেই একই জিনিস, গড়কে মোট 3টে ভাগে ভাগ করা হবে রাশিবিজ্ঞানের ক্ষেত্রে। রাশিবিজ্ঞানের ক্ষেত্রে গড়ের প্রসেসটা একটু আলাদা হবে, কিন্তু মানে মেন কনসেপ্টটা ওটাই, যে সবকটা জিনিসকে যোগ করব, করে যতগুলো পরিসংখ্যার কথা বলা হচ্ছে, যতগুলো ব্যক্তির কথা বলা হচ্ছে, বা যতজনের বয়সের কথা বলা হচ্ছে, সেইটা দিয়ে ভাগ করে দেবো। টোটালকে যোগ বাই ভাগ, টোটালকে যোগ বাই ভাগ, বা যোগ বাই ভাগ, যোগ বাই ভাগ, যোগ বাই ভাগ, এইটা মাথা রাখতে হবে। এবার এই কনসেপ্টের উপর বেস করে আমরা এখানে কি শিখবো? রাশিবিজ্ঞানের গড় শিখবো, ঠিক আছে? তো চলো রাশিবিজ্ঞানের গড় পদ্ধতিটা দেখে নিই। দেখো, এখনো পর্যন্ত তোমরা আশা করি অনেক জায়গায় অনেক ভিডিও দেখে নিয়েছো, অনেক জায়গাতে অনেক প্রবলেম তোমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, যৌগিক গড়, এই কল্পিত গড়, ক্রমবিচ্যুতি পদ্ধতি, মাথা খারাপ করে রেখে দিয়েছে, ইয়ার কোনটা কোন পদ্ধতি কি সব ঘেঁটে ঘুঁটে তোমাদেরকে একদম খিচুড়ি পাকিয়ে গেছে। এইখানে যে ওয়েতে দেখাবো আমি, ইটস মাই চ্যালেঞ্জ, একদম কনসেপ্ট, একদম বেসিক কনসেপ্ট, একদম কোর কনসেপ্ট এত মজবুত করে দেবো, এর উপর প্লেয়ার গাঁতো, বাড়ি গাঁতো, যা গাঁতো না কেন, ভাই গাঁতো না কেন, তোমরা যত বড় বিল্ডিং বানানো চাইবে তত বড় বিল্ডিং এখানে তৈরি হয়ে যাবে, ঠিক আছে? এখানে দেখো, প্রথম কথা আমাদেরকে জানতে হবে, এইখানে রাশিবিজ্ঞানে আমরা যে গড় করব সেটা হচ্ছে আমাদের হচ্ছে যৌগিক গড়। তো এই যৌগিক গড়কে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে তোমার কি প্রত্যক্ষ গড় পদ্ধতি, 2 নাম্বার হচ্ছে তোমার কল্পিত গড় পদ্ধতি, 3 নাম্বার কি 3 নাম্বার হচ্ছে ক্রমবিচ্যুতি পদ্ধতি। এটা 1 নাম্বার প্রত্যক্ষ গড় পদ্ধতি, 2 নাম্বার কল্পিত গড় পদ্ধতি, 3 নাম্বার ক্রমবিচ্যুতি পদ্ধতি। এই 3টে ভাগে ভাগ করা হয় যৌগিক গড় পদ্ধতিকে, ঠিক আছে? তাহলে যৌগিক গড় পদ্ধতিকে 3 ভাগে ভাগ করা হয়, প্রত্যক্ষ গড়, কল্পিত গড় আর হচ্ছে ক্রমবিচ্যুতি পদ্ধতি। এই কল্পিত গড় পদ্ধতিকে আবার অন্য দুটো নামেও ডাকা হয়। কল্পিত গড় ছাড়াও ডাকা হয় সংক্ষিপ্ত পদ্ধতিতে, অথবা ডাকা হয় হচ্ছে বিচ্যুতি পদ্ধতিতে, ঠিক আছে? কি বললাম? একদম প্রথম থেকে, একদম জিরো থেকে কি বললাম? গড়কে ক ভাগে ভাগ করা হয়? গড়কে 3 ভাগে ভাগ করা হয়। যৌগিক গড় তার 3টে ভাগ, কি কি? এক হচ্ছে প্রত্যক্ষ গড় পদ্ধতি, 2 নাম্বার কি কল্পিত গড় পদ্ধতি বা সংক্ষিপ্ত পদ্ধতি বা বিচ্যুতি পদ্ধতি। এই জিনিসটার সাথে কেউ গুলিয়ে যাবে না, এটা কিন্তু বিচ্যুতি পদ্ধতি, এটা ক্রমবিচ্যুতি পদ্ধতি, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। কি বললাম? এটা বিচ্যুতি পদ্ধতি, এটা ক্রমবিচ্যুতি পদ্ধতি, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। তাহলে এখানে মেন জিনিসটা কি মাথায় রাখতে হবে? যে আমাদের গড়কে মোট 3টে ভাগে ভাগ করা হচ্ছে, একটা প্রত্যক্ষ গড়, কল্পিত গড়, সংক্ষিপ্ত পদ্ধতি বা বিচ্যুতি পদ্ধতি বা হচ্ছে ক্রমবিচ্যুতি পদ্ধতি। 3টে পদ্ধতি, 3টে সূত্র আছে, 3টে পদ্ধতির 3টে সূত্র আছে। এই চ্যাপ্টারটা যারা শুধুমাত্র গুণ আর যোগ করতে পারো তাদের কাছে এটা ধোঁয়া উড়িয়ে দেবে। এই চ্যাপ্টারে কিচ্ছু নেই, একদম ভস্কা চ্যাপ্টার পুরো। শুধুমাত্র যারা গুণ আর যোগ করতে পারো তারা এই চ্যাপ্টারে পুরো ধোঁয়া উড়িয়ে রেখে দেবে। ইটস মাই চ্যালেঞ্জ। এখানে কিচ্ছু নেই, জাস্ট একটা 3টে ছোটো ছোটো ফর্মুলা মুখস্থ রাখবে, আর হচ্ছে যারা গুণটুকু করতে পারবে আরামসে উড়িয়ে দেবে এই চ্যাপ্টার। দেখো, প্রত্যক্ষ গড় পদ্ধতি, প্রত্যক্ষ গড় পদ্ধতি দিকে প্রথম কথা হচ্ছে গড়কে লেখা হয় হচ্ছে তোমার এই এক্সের মাথায় এরকম বার চিহ্ন দিয়ে, ঠিক আছে? এক্সের মাথায় বার চিহ্ন দিয়ে, মানে এক্স লিখবো, এক্স লেখার পর এরকম বার দেবো। তো এই প্রত্যক্ষ গড় পদ্ধতিকে, মানে প্রত্যক্ষ গড় পদ্ধতিতে যে গড়টা বেরোবে সেটার মানে সূত্র হচ্ছে সামেশান অফ এক্স আই, আইটা কিন্তু নিচে, ঠিক আছে? অনেকে হয়তো বুঝতে পারবে না, এক্স লিখলাম, আইটা হচ্ছে নিচে, সামেশান অফ এফ আই বাই হচ্ছে সামেশান অফ এফ আই, ঠিক আছে? কি বললাম ফর্মুলাটা? এক্স বার, প্রত্যক্ষ গড় পদ্ধতির ফর্মুলা হচ্ছে এক্স বার ইকুয়াল টু সামেশান অফ এক্স আই এফ আই বাই সামেশান এফ আই। কল্পিত গড় পদ্ধতির ফর্মুলা কি? কল্পিত গড় পদ্ধতির ফর্মুলা হচ্ছে সামেশান অফ, মানে এক্স বারের এক্স বার মানে কল্পিত গড় ইকুয়াল টু হবে এ প্লাস সামেশান অফ ডিআই এফ আই বাই হচ্ছে সামেশান এফ আই। হলো লাস্ট ক্রমবিচ্যুতি পদ্ধতি, লাস্ট ফর্মুলা এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামেশান ইউআই এফ আই বাই সামেশান এফ আই ইন্টু এইচ। ব্যাস, কমপ্লিট। আর তোমাদেরকে কিচ্ছু শিখতে লাগবে না। ইটস মাই চ্যালেঞ্জ। এইটুকু 3টে জিনিস যদি তোমাদের মাথায় থাকে, একদম পুরো ওখানে উড়িয়ে রেখে দেবে, যা কোশ্চেন আসুক না কেন। প্রথম পদ্ধতি যেটা প্রত্যক্ষ গড় পদ্ধতি, তার ফর্মুলা হচ্ছে সামেশান এক্স আই এফ আই বাই সামেশান এফ আই। কল্পিত গড় পদ্ধতির ফর্মুলা হচ্ছে এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামেশান ডিআই এফ আই বাই সামেশান এফ আই। আর লাস্ট পদ্ধতি এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামেশান ইউআই এফ আই বাই সামেশান এফ আই ইন্টু এইচ। এখানে সামেশান ফামেশান চিহ্ন দেখে অনেকে ভয় পেয়ে যাচ্ছ, কিচ্ছু ভয় পাওয়ার দরকার নেই।
একদম ইজি জিনিস, একদম ইজি জিনিস। তোমরা আমরা জানি হয়তো এই পয়েন্টটা দেখার পর অনেকের হয়তো ভয় লাগছে যে কী সব শেখাচ্ছে। আমি যখন অঙ্ক করাবো একদম ইজি হয়ে যাবে, ইটস মাই চ্যালেঞ্জ, কোনো জায়গায় কোনো প্রবলেম থাকবে না। দেখো এই যে জিনিসটা, এই যে চিহ্নটা, এই চিহ্নটাকে বলা হয় হচ্ছে সামেশান চিহ্ন। সামেশান চিহ্ন বলা হয়, এটাকে কি নামে ডাকা হয়? সামেশান, SUMMATION, সামেশান নামে ডাকা হয়। অথবা আর একটা নামে ডাকা হয়, সেটা কি ডাকা হয়? আর একটা ডাকা হচ্ছে ক্যাপিটাল সিগমা, CAPITL, ক্যাপিটাল সিগমা, SIGMA, এই দুটো নামে ডাকা হয়ে থাকে। কোথাও দেখবে ক্যাপিটাল সিগমা কেউ বলছে, কেউ বলছে সামেশান, দুটোই একই জিনিস। এটা হচ্ছে সামেশানের চিহ্ন। সামেশান চিহ্নটা নিয়ে কোনো ভয় পাওয়ার দরকার নেই। সামেশান মানে হচ্ছে সব কিছুকে যোগ করা, এই হচ্ছে কথা। মনে করো এখানে 4-5টা নাম্বার দিলাম, 1 দিলাম, 2 দিলাম, 3 দিলাম, 4 দিলাম, 5 দিলাম। এবার যদি বলি এদের সামেশান, এবার তাহলে এদের সামেশান চিহ্ন দিয়ে কত লিখতে পারি? এদেরকে সামেশান চিহ্ন দিয়ে লিখতে পারি এদের সব কটার যোগ। 5 আর 4 9 আর 3 12, 2 14 1 15, তাহলে সামেশান করে এদের অ্যান্সার কত আসবে? 15 আসবে। এইটা হচ্ছে ব্যাপার। এইটার চিহ্নটার মানে হচ্ছে এদের সব কটাকে যোগ করে যেটা ভ্যালু আসবে সেইটা হচ্ছে সামেশান। আশা করি এটুকু বুঝতে পেরেছো। তো এতটা পর্যন্ত নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই 3টে ফর্মুলা খালি তোমরা একবার লিখে নাও, যে এক্স বার ইকুয়াল টু সামেশান XI FI বাই হচ্ছে সামেশান FI, এক্স বার ইকুয়াল টু সামেশান মানে এক্স বার ইকুয়াল টু A প্লাস সামেশান DIFI বাই সামেশান FI, আর এক্স বার ইকুয়াল টু এই লাস্ট ফর্মুলাটা যেখানে হচ্ছে সামেশান UIFI বাই সামেশান FI প্লাস ইন্টু H, আর এর আগে রয়েছে A প্লাস। ঠিক আছে, দেখো একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, প্রত্যেকটা নিচে দেখো সামেশান FI রয়েছে, এখানেও সামেশান FI, এখানেও সামেশান FI, এখানেও সামেশান FI, আর এইটার আগেও A রয়েছে, এটার আগেও A রয়েছে। ইজিলি মাথায় থাকবে, আশা করি কোনো জায়গায় কোনো প্রবলেম হবে না। শুধুমাত্র এই লাস্ট পদ্ধতিটা ক্রমবিচ্যুতি পদ্ধতি করবার জন্য এটার সাথে একটা H গুণ হয়েছে, এইটুকুই পার্থক্য। এখানেও দেখো সামেশান FI, এখানেও দেখো সামেশান FI, এখানেও দেখো সামেশান FI। ফর্মুলা কোনো ভোলার কোনো ব্যাপারই না, একদম ইজি ফর্মুলা। সামেশান XI FI বাই সামেশান FI, A প্লাস সামেশান DIFI বাই সামেশান FI, A প্লাস সামেশান UIFI বাই সামেশান FI ইন্টু H। এই যে 3টে ফর্মুলা রয়েছে, এই যে 3টে ফর্মুলার কথা আমি বারবার বলছি, এই 3টে ফর্মুলা খালি একবার মাথার মধ্যে ঢুকিয়ে নাও, বারবার প্র্যাকটিস করো, 2-3টে অঙ্ক করো, দেখবে আরামসে ফর্মুলা মুখস্থ হয়ে গেছে, কিচ্ছু নেই অঙ্কগুলোতে। ঠিক আছে, একদম ইজি অঙ্ক। যারা গুণ ভাগ যোগ বিয়োগ পারো তারা আরামসে এই অঙ্ক ধোঁয়া উড়িয়ে দেবে। ঠিক আছে, তো এখানে আমরা স্টার্ট করছি ফার্স্ট অঙ্কটা দিয়ে। ঠিক আছে, একদম তোমাদের যে বইতে যে প্রথম যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা দিয়ে স্টার্ট করছি। এবং এখানে আমি একটা কথা বলে রাখি যে 2 ধরনের অঙ্ক পাবে তোমরা। একটা পাবে নর্মালি, দেখবে মানে 1 2 3 4 এরকম নর্মালি সিঙ্গেল ডিজিটের নাম্বার দেওয়া আছে, আর একটা হচ্ছে এরকম মানে সিরিজ দেওয়া আছে 50 থেকে 55, 60 থেকে 65, 65 থেকে 70, এরকমভাবে হচ্ছে দেওয়া আছে। যেরকম তোমাদের ফার্স্ট অঙ্কটাতে দেখো দিয়েছে হচ্ছে তোমার 15 16 17 18 19 20, এই যে জিনিসগুলো দিয়েছে ওপরে দেখো বয়সের ক্ষেত্রে দিয়েছে 15 16 17 18 19 20, এগুলো দেখবে সিঙ্গেল ডিজিটে দেওয়া আছে। কোনো কোনো ক্ষেত্রে দেখবে যে হচ্ছে তোমার কি দেওয়া আছে না, হচ্ছে সিরিজ আকারে দেওয়া আছে। যেরকম 7-এর দাগে 2-এর অঙ্কটা তোমরা বইটা খুলে দেখো যে ওখানে 10 থেকে 20, তার মধ্যে 10 জন বলছে পরিসংখ্যা, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, ওইভাবেও দেওয়া থাকতে পারে। তো দুটোর কেস একটু জাস্ট আলাদা, বাকি সব জিনিস সেম, একটু আলাদা, খালি পদ্ধতি সেম, ফর্মুলা সেম, সব কিছু সেম, শুধু একটা জায়গা ছোট্ট পার্থক্য আছে, সেটা আমি দেখাবো। আরামসে তোমাদের এই অঙ্ক নেমে যাবে পরীক্ষার হলে, ইটস মাই চ্যালেঞ্জ। এরপরে যদি কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে তোমরা আমাকে বলো, যে তোমরা আমাকে দোষ দিও, যা খুশি করে নিও। এটুকু তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এইখানে ভিডিওটা যদি কেউ মন দিয়ে একবার শিখে নাও, আমি এটুকু বলতে পারি যে এখানে কোনো জায়গায় কোনো অসুবিধা থাকবে না। ভিডিওতে যদি বুঝতে না পারো, ভিডিও ডিলিট করে দেবো, ইটস মাই চ্যালেঞ্জ। ওকে, দেখো এখানে দেখো, তো দেখো তোমরা বইতে ফার্স্ট যে অঙ্কটা দিয়েছে তোমাদের স্ক্রিনে উঠছে, বলছে যে বয়স বলে দিয়েছে 40 জন বন্ধুর। কীরকম বলেছে? 15 বছর বয়স এরকম কতজন বন্ধু আছে? 4 জন। 16 বছর বয়স এরকম কতজন বন্ধু আছে? 7 জন। 17 বছর বয়স এরকম কতজন বন্ধু আছে? 10 জন। ঠিক আছে, এইভাবে তোমাকে পরপর বলে দিয়েছে। 18 বছর আছে 10 জন, 19 বছর আছে 5 জন, 20 বছর আছে 4 জন। ঠিক আছে, মানে এরকম বয়স বলে দিয়েছে। তো যেটা বলে দিয়েছে সেটা খালি টুকবে, বয়সের ঘরে বয়সগুলো লিখে দেবে। কী কী বয়স বলেছে? প্রথম বয়স বলেছে হচ্ছে দেখো 15 বছর, 15 বলেছে। তারপরেরটা বলেছে 16, তারপরটা বলেছে 17, তারপরটা কত বলেছে? 18 বলেছে, তারপরটা কত বলেছে? 19 বলেছে, তারপরটা বলেছে 20। এই 4 রকমের বয়স বলেছে। 15 বছর দাগ টেনে নিচ্ছি, অঙ্ক এইগুলো লিখবে, সাথে সাথে দাগ টেনে নেবে, না ক্যালকুলেশনে গন্ডগোল হবে। 15 বছর বলেছে, তারপর 16 বছর বলেছে, তারপর 17 বছর বলেছে, ঠিক আছে, তারপরে 18 বছর বলেছে, ঠিক আছে, তারপরে 19 বছর বলেছে, টেনে নিলাম, লাস্ট হচ্ছে 20 বছর। ঠিক আছে, এই আপাতত এতদূর পর্যন্ত থাকলো। এই হচ্ছে আমাদের সব কটা দাগ হলো। এতটা পর্যন্ত বুঝতে পেরেছো? এবার দেখো 15 বছর বয়স, তাই তো? একটা মিনিট খেয়াল করো, কি বলছে? 15 বছর বয়স কতজন বন্ধু রয়েছে? 15 বছর বয়স এরকম 4 জন বন্ধু আছে। তারপরে কি বলছে?
তারপরে বলছে যে 16 বছর বয়স এরকম কতজন বন্ধু আছে? 7 জন। তারপরে বলছে 17 বছর বয়স এরকম কতজন বন্ধু আছে? 10 জন। 18 বছর বয়স এরকম কতজন বন্ধু আছে? 10 জন। 19 বছর বয়স এরকম কতজন বন্ধু আছে? 5 জন। আর এখানে বলছে 20 বছর বয়স এরকম কতজন বন্ধু আছে? 4 জন। তাহলে এইগুলো আগে লিখে নিলাম, যেগুলো বয়স সেগুলো লিখে নিলাম, আর বন্ধুর সংখ্যা যেগুলো সেগুলো লিখে দিলাম। ঠিক আছে, আশা করি এতটা পর্যন্ত বুঝতে পেরেছো। এবার এই যে বয়স যেটা, সেই বয়সটা হচ্ছে তোমাদের অ্যাকচুয়ালি চলক, অর্থাৎ যেটাকে তোমরা বা শ্রেণী মধ্যক যেটাকে বলে থাকো, অর্থাৎ তোমাদের যেটা হচ্ছে এক্স আই, যেটা আমরা এক্স আই বলছিলাম, সেই এক্স আইটা হচ্ছে বয়সটা। আর পরিসংখ্যার ক্ষেত্রে বা এফ, যেটাকে ফ্রিকোয়েন্সি বলা হয়, ওই জন্য এফ দিয়ে লেখা হয়, সেটা হচ্ছে এই বন্ধুর সংখ্যাটা। ঠিক আছে, একদম ইজি ক্লিয়ার করে নেবে কনসেপ্ট। এই যে বয়সটা, সেটাকে আমরা কি দিয়ে লিখবো? এক্স আই দিয়ে লিখবো, হলো। আর বন্ধুর সংখ্যাকে আমরা কি দিয়ে লিখবো? এফ আই, এইটা দিয়ে লিখবো। আর কিচ্ছু নেই, অঙ্ক কমপ্লিট। এখানে আমরা কিছুই করবো না। এবার দাগটা টানবো, এখানে জাস্ট এক্স আই এফ আই এর ভ্যালু বার করবো, অঙ্ক কমপ্লিট। দেখো এক্স আই এফ আই এর ভ্যালু বার করছি। এক্স আই এফ আই কিসের আকারে রয়েছে? দেখো এক্স আই এর সাথে এফ আই কী আকারে রয়েছে? গুণ আকারে। এক্স আই আর এফ আই এর মাঝখানে কি কোনো প্লাস চিহ্ন, মাইনাস চিহ্ন, কিছু চিহ্ন বসে আছে? নেই। তার মানে কি বুঝবো? এক্স আই আর এফ আই কিসে আছে? গুণে। ধরো আমি কোথাও দেখলাম যে এরকম রয়েছে, এ বি রয়েছে, এ আর বি রয়েছে। এ আর বির মাঝখানে যখন কোনো চিহ্ন থাকে না, তাও সেটা বলতে আমরা কি বুঝি? এ আর বি গুণে রয়েছে, তাই তো? তাহলে এক্স আই এফ আই কিসে রয়েছে? এক্স আই এফ আই হচ্ছে গুণে রয়েছে। তাহলে দেখো এখানে এক্স আই আর এফ আই কিসে আকারে রয়েছে? গুণ আকারে। তাহলে আমাদেরকে এক্স আই এর ঘরে কোনটা বসে আছে? 15। এফ আই এর ঘরে কোনটা বসে আছে? 4। তাহলে এই 15 আর 4 গুণ করবো, করে এখানে অ্যান্সার লিখবো 60। তারপরে দেখো এখানে 16 আর 7 গুণ করবো, করে এখানে অ্যান্সার লিখবো 112। তারপর দেখো এখানে 17 আর 10 গুণ করবো, করে এখানে অ্যান্সার লিখবো 170। তারপর দেখো এখানে 18 আর 10 গুণ করে এখানে অ্যান্সার লিখবো 180। তারপর দেখো এখানে 19 আর 5 গুণ করবো, করে এখানে অ্যান্সার লিখবো 195। তারপর দেখো এখানে 20 আর 4 গুণ করবো, করে এখানে অ্যান্সার লিখবো 80। এইটুকুই কাজ, ব্যাস। এক্স আই ধরে নিয়েছো, প্রথম যে ঘরটা সেটাকে এক্স আই ধরে নিয়েছো, সেকেন্ড ঘরটাকে তুমি এফ আই ধরে নিয়েছো, এই দুটোকে খালি গুণ করবে, করে যেটা বেরোবে সেগুলো অ্যান্সার লিখবে। এইটুকু কমপ্লিট। এবার এদের সামেশান বার করবে, মানে সামেশান মানে আমি ফার্স্টেই বলে দিয়েছি, কিচ্ছু না, সব থেকে ইজি জিনিস। সামেশান মানে এদের যোগফলটা কত হবে সেটা বার করো। তাহলে এখানে আমরা এদের সামেশানটাকে বার করছি। সামেশান কত হবে বার করব? 60, 112, 170, 180, 195 আর 90, এদের সব কটাকে যোগ করে যে ডিজিটটা বেরোবে সেটা আমরা এখানে লিখবো। তার মানে আমরা অ্যাকচুয়ালি কাদের সামেশান করছি? সামেশান এক্স আই এফ আই এর সামেশান করছি। তাহলে এখানে লিখছি সামেশান এক্স আই এফ আই। এই সামেশান এক্স আই এফ আই এর সামেশান করছি, করে কত বেরোচ্ছে দেখো? 60-এর সাথে 112 যোগ, তার সাথে 170, তার সাথে 180, তার সাথে 195, তার সাথে 80। এই সব কটা নাম্বারকে যদি আমরা যোগ করি তাহলে আমাদের অ্যান্সার আসবে, সরি এই জায়গাটা একটু ছোটো ভুল হয়ে গেছে, 19 আর 5 গুণ করলে 95 হবে। তো এটা করে আমাদের অ্যান্সার যেটা আসবে সেটা হচ্ছে 697 অ্যান্সার আসবে। ঠিক আছে, সব কটাকে যোগ করবে, সব কটাকে যোগ করলে আমাদের অ্যান্সার কত আসবে? 697 অ্যান্সার আসবে, হলো। আচ্ছা, এবার আমরা কি করব? এখানে আমরা যতগুলো বন্ধুর সংখ্যা আছে এগুলোকে যোগ করব। তো এগুলোকে যোগ করে আমাদের কি বার করছি? আমি কার সামেশান করছি? এফ আই এর সামেশান করছি। তাহলে সামেশান অফ এফ আই ইকুয়াল টু কত আসছে? 40 আসবে, হলো। বোঝা গেল? শর্টকাট বলে দিচ্ছি তোমাদেরকে, এগুলোকে সব কিছুকে যোগ করে যেটা হবে সেটা হচ্ছে সামেশান এফ আই। এটা তোমরা জানো, এটা নর্মাল প্রসেস। শর্টকাট হচ্ছে বইতে দেখো লেখা আছে যে 40 জন বন্ধুর কথা বলা হচ্ছে, তাই তো? তাহলে ওটাই ডাইরেক্ট লিখে দেবে। সোমনাথ স্যারের কাছে পড়ছো মানে এখানে সব থেকে শর্টকাট এখানে ধোঁয়া ওড়ানোর মতন ট্রিক চলবে, এখানে শুধু ধোঁয়া ওড়ানোর মতন ট্রিক চলবে। এখানে সবাই বসে বসে যারা অন্য জায়গা থেকে পড়েছে, অন্যান্য প্ল্যাটফর্ম থেকে, অন্যান্য ইউটিউব চ্যানেল, অন্যান্য আলতু ফালতু জায়গা থেকে পড়েছে, তারা এখানে কি করবে? এগুলোকে বসে বসে যোগ করবে। তোমরা সেটা করবে না। তোমরা কি করবে? বইতে দেখবে লেখা আছে যে এদের কতজন বন্ধুর কথা বলা হচ্ছে? 40 জন। বইতে লেখা আছে, ডাইরেক্ট 40 বসাবে। এখানে কিছু কিছু জায়গা থাকবে না, যেখানে থাকবে না সেখানে তোমরা সেটার জন্য যোগ করবে আর কি করবে। কিন্তু ম্যাক্সিমাম জায়গায় এগুলো দিয়ে দেয়, কতজন বন্ধুর কথা বা কতজন কিসের কথা বলা হচ্ছে সেগুলো দিয়ে দিলে তোমরা আরামসে সব কটাকে যোগ করবে, করে যেটা বেরোবে সেটা হচ্ছে অ্যান্সার। এইখানটাতে খুব ছোট্টর মধ্যে খোপচের ভেতর করছি একটা, ঠিক আছে? হ্যাঁ দেখো, এখানে খুব ইজিলি করে ফেলবো। তো তোমাদেরকে কি বলা হয়েছে যে এখানে যে কটা বন্ধুদের গড় বয়স ছিল সেটা প্রত্যক্ষ গড় পদ্ধতিতে বার করতে বলা হয়েছে, তাই করেছি। বন্ধুদের গড় বয়স প্রত্যক্ষ পদ্ধতিতে আমরা বার করব। তো বন্ধুদের গড় বয়স প্রত্যক্ষ পদ্ধতিতে বার করা যেটা ফর্মুলা সেটা হচ্ছে এইটা, এক্স বার ইকুয়াল টু হচ্ছে সামেশান এক্স আই এফ আই বাই হচ্ছে সামেশান এফ আই। এটা হচ্ছে ফর্মুলা। আমি ফার্স্ট বলেছি যে প্রত্যক্ষ পদ্ধতিতে যখনই তোমাদেরকে গড় বার করতে বলবে তার ফর্মুলা হচ্ছে এক্স বার ইকুয়াল টু সামেশান এক্স আই এফ আই বাই হচ্ছে সামেশান এফ আই। এবার দেখো এখানে সামেশান এই এক্স আই এফ আই, এই যে সামেশান এক্স আই এফ আই এর ভ্যালু কত বেরিয়েছিল? 697। তাহলে এই সামেশান এক্স আই এফ আই এর জায়গাতে এখানে জাস্ট পুট করে দাও 697, ঠিক আছে। আর সামেশান এফ আই, এই যে এফ আই বেরিয়েছিল, তাই এফ আই এর যে সামেশানটা বেরিয়েছিল সেটা বেরিয়েছিল 40। তাহলে এটাকে 40-এ বসিয়ে দাও, হলো। ঠিক,
তাহলে দেখো এবার কিছুই না, এবার এই যে 697 রয়েছে তাকে 40 দিয়ে ভাগ করতে হবে, অনেকে ডাইরেক্ট 40 দিয়ে ভাগ করতে হবে, অঙ্ক করতে গিয়ে কিন্তু প্রবলেম হবে। তো সব থেকে ইজি ওয়ে যেটা হচ্ছে, এটাকে 697টা 697 আছে থাকলো, 40কে তোমরা কি করবে, 40টাকে তোমরা কী করবে কি 4 × 10 ভেঙে নেবে, 4 × 10 ভেঙে নেবে, নিয়ে কী করবে এই 697 আর এই যে 4 যে পার্টটুকু রয়েছে না, এইটুকু পার্টের হচ্ছে তোমরা ভাগ করে নেবে সবার আগে, ঠিক আছে। 697 আর 4-এর ভাগ করে নেবে, যেটা অ্যান্সার বেরোবে তাকে 10 দিয়ে ভাগ করে দেবে, ঠিক আছে। তো আমরা এইখানটাতে ইজিলি করছি, দেখো 697কে 4 দিয়ে ভাগ করবার চেষ্টা করছি এইখানটাতে, ঠিক আছে, সাইডে করছি। দেখো 697কে আমরা 4 দিয়ে ভাগ করছি, করলে আমাদের কত অ্যান্সার বেরোবে, যেটা বেরোবে আমি সে ওপরে ওপরে লিখে যাচ্ছি। দেখো 4 × 4, ঠিক আছে, নামলো 2 আর 9, 4 × 7 = 28, ঠিক আছে, নামলো কত 1 আর নামলো হচ্ছে 7, 4 × 4 = 16 নামলো, ঠিক আছে। তাহলে কত থাকলো, 17 থেকে 16 বাদ দিলে 1 থাকে, পয়েন্ট নিয়ে নিচ্ছি, তাহলে এখানে একটা 0 চলে আসবে, 4 × 2 = 8 চলে আসলো, ঠিক আছে, আর আমাদের দরকার নেই, ঠিক আছে। তো আমরা 174.2 আরটা করে নিই, তাহলে তোমার কত আসবে এখানে 0, তাহলে 4 × 5 হচ্ছে 20, ঠিক আছে, 4 × 5 হচ্ছে 20, তাহলে এই হয়ে গেল, মিলে গেল 174.25। তার মানে এই যে এইটুকু এই 697কে 4 দিয়ে ভাগ করে আমাদের অ্যান্সার কত আসছে 174.25, তাকে আরও কত দিয়ে ভাগ করতে হবে 10 দিয়ে, ঠিক আছে। তাহলে আমরা এটাকে করছি, দেখো তাহলে এটুকু কি বুঝলাম যে এই ওপরের যে এইটুকু পার্টকে যদি ভাগ করি তাহলে আমাদের আনসার আসবে 174.25, তাকে আরও ভাগ করতে হবে কত দিয়ে 10 দিয়ে। আর জানো তোমরা নিশ্চয়ই ভাগের প্রসেস জানো, যে যখনই কোনো একটা পয়েন্ট থাকে সেই পয়েন্টটা ভাগ করার ফলে এটা ভাগ করলে উল্টো দিকে সরে, গুণ করলে সামনের দিকে সরে, তাহলে এইখানে পয়েন্টটা এই 174-এর পরে রয়েছে, পয়েন্টটা সরে কোন দিকে আসবে, এই পাশে আসবে, এই উল্টো দিকে আসবে, তাহলে এটার অ্যান্সার কত আসবে 17.42 প্রায়, ঠিক আছে, 17.42 প্রায়, 5টা না লিখলেও চলবে, বা 17.425 লিখতে পারো, তোমাদের বইতে অ্যান্সার অন্য আছে আমি জানি, ঠিক আছে। তো এইগুলোর অ্যান্সার কখনো পুরোপুরি মিলতেও পারে বা কাছাকাছি একদম অ্যাপ্রক্সিমেট ভ্যালু যাবে, ঠিক আছে, পুরোপুরি মিলতেও পারে, পুরোপুরি নাও মিলতে পারে, কাছাকাছি ভ্যালু আসবে। তুমি অন্য পদ্ধতিতে করে দেখবে, অ্যান্সার একই আসবে, কাছাকাছি একটু কম বেশি হবে, ঠিক আছে। তাহলে এখানে 697কে 4 দিয়ে ভাগ করার ফলে তোমাদের অ্যান্সার কত বেরোচ্ছে 174.25, তাকে তুমি ভাগ করছো 10 দিয়ে, তাহলে 17.42 হচ্ছে তোমার প্রায় অ্যান্সার, ঠিক আছে। নিশ্চয়ই বুঝতে পেরেছো, কারণ পয়েন্টটা 174-এর পরে পয়েন্ট রয়েছে, পয়েন্টটা সরে উল্টো দিকে আসবে, তাহলে কী হবে 17-র পরে পয়েন্ট হবে, তাহলে 17.42 হবে অ্যান্সার। এটা লিখে প্যাকেটে প্রায় লিখে দেবে, অ্যান্সার ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পেরেছো এইটুকু। সেটা হচ্ছে যে যারা ভাবছো হয়তো অ্যান্সারটা এখানে ভুল এসছে, তাদের জন্য একটু কথা বলে রাখি, এখানে 174.25 রয়েছে, তাহলে পয়েন্টটা এপাশে সরলে 17.425 হবে, এটাই তো আমাদের অ্যান্সার হবে নাকি। তো তোমরা যারা আমার এখনও আসন্ন মানের ভিডিও দেখোনি তাদেরকে বলবো যে ভাই তোমরা আগে আসন্ন মানের ভিডিও দেখো, তারপর এখানে এসে কথা বলো, ঠিক আছে। কারণ 17.425-এর ব্যাপারটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। যদি দেখো 17.425 আমাদের অ্যান্সার বেরোচ্ছে, তাই তো, এইটা বেরোচ্ছে অ্যান্সার। তোমাকে যদি 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বার করতে বলে, তাহলে তুমি এইখানটাতে থামবে, এইখানটাতে থেমে তুমি পরের ডিজিটটাকে দেখবে, ভালো করে শোনো কথাটা, এইখানে থামবে, থামার পরে পরের ডিজিটটাকে দেখবে, যদি পরের ডিজিটটা 4-এর থেকে বড় হয়ে যায় তাহলে কি করবে, যেটা আগের ডিজিট থাকবে তার সাথে 1 যোগ করবে, তাহলে কী হবে 17, তাহলে তোমার অ্যান্সার বেরোবে 17.43, ঠিক আছে, ভালো করে বোঝো। এইখানে থামবো, থেমে পরের ডিজিটটাকে দেখবো, যদি সেটা 4-এর থেকে বড় হয়ে যায় তাহলে আগের যে ডিজিটটা অর্থাৎ 2-এর সাথে 1 যোগ করবো, এটা হচ্ছে 17.43 প্রায়। এটা হচ্ছে ক্লাস 7-এর কনসেপ্ট, যারা ক্লাস 7-এর আসন্ন মান বলে যে চ্যাপ্টারটা রয়েছে সেটা যারা পড়ে এসছো তারা এই জিনিসটা বুঝতে পারবে। যদি বুঝতে এখনও না পারো যে আমার এখানে স্যার 17.425 বেরোলো, বইতে তো স্যার 17.43 আছে, হ্যাঁ কী করবো, তাদেরকে বলবো ভাই তোমরা আগে ক্লাস 7-এর ভিডিও দেখো, আমারই ভিডিও রয়েছে, সার্চ করো আসন্ন মান ক্লাস 7 সোমস ক্লাসরুম, পেয়ে যাবে, ঠিক আছে, আসন্ন মান ক্লাস 7 সোমস ক্লাসরুম লিখে সার্চ করো, ভিডিও পাবে, দেখবে, দেখে এইটা বুঝবে, তারপর এখানে এসে কথা বলবে। তাহলে একের অঙ্কটার অ্যান্সার কত বেরোচ্ছে 17.42 প্রায়, তোমরা এটাও রাখতে পারো, কোনো অসুবিধা নেই, তোমরা এটাও রাখতে পারো বইয়ের মতন করে, আসন্ন মান বার করে 17.43 প্রায়, দুটোই একই অ্যান্সার, ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট অঙ্কতে মুভ করছি। তো পরের যে অঙ্কটা দিয়েছে অর্থাৎ 2-এর দাগের অঙ্কটা, সেখানে আমরা চলে আসলাম, এবং এই অঙ্কটাতে দেখো কি বলছে যে 50টা পরিবারের সদস্য সংখ্যা দিয়েছে, ঠিক আছে। তাহলে কি করতে বলেছে, সদস্য সংখ্যা বলা আছে 2, 3, 4, 5, 6, 7, দেখো 2 জন সদস্য আছে, এরকম কটা পরিবার আছে 6টা, 3 জন সদস্য, একটা পরিবারে 3 জন সদস্য মানে বাবা মা আর সন্তান, ঠিক আছে, এরকম হতে পারে বা অন্যভাবেও হতে পারে। 3 জন সদস্য আছে, এরকম কটা পরিবার আছে 8টা, 4 জন সদস্য আছে, এরকম কটা পরিবার আছে 14টা, এইভাবে 50টা পরিবারের সদস্য সংখ্যা দিয়েছে। তাহলে আমরা কি করবো, ফার্স্টে সদস্য সংখ্যাগুলো লিখে নেবো, কীরকম বলেছে 2 থেকে 7 পর্যন্ত। তাহলে একটা পরিবারে 2 জন সদস্য রয়েছে, এরকম পরিবার আছে, 3 জন রয়েছে, ঠিক আছে, তারপরে কি বলছে 4 জন রয়েছে, ঠিক আছে, 4 জন রয়েছে,
5 জন রয়েছে, 6 জন রয়েছে, আর রয়েছে 7 জন। তাহলে 2 জন সদস্য সংখ্যা রয়েছে এরকম কতগুলো পরিবার রয়েছে, 2 জন সদস্য রয়েছে এরকম কতগুলো পরিবার, এরকম হচ্ছে 6টা পরিবার রয়েছে। তারপরে কি বলছে দেখো, 3 জন সদস্য আছে এরকম কটা পরিবার আছে, 4টে। তাহলে 3 জন সদস্য আছে এরকম 4টে পরিবার, ঠিক আছে। তারপরে 4 জন সদস্য আছে এরকম কটা পরিবার রয়েছে, 4 জন সদস্য আছে এরকম 14টা পরিবার রয়েছে, 14টা, ঠিক আছে। তারপরে 5 জন সদস্য আছে এরকম কটা পরিবার রয়েছে, 15টা, ঠিক আছে। তারপর 6 জন সদস্য আছে এরকম কটা পরিবার আছে, 6 জন সদস্য আছে এরকম পরিবার হচ্ছে তোমার 4টে। আর 7 জন সদস্য আছে এরকম কটা পরিবার আছে, 3টে। হয়ে গেল, আমাদের কাজ শেষ, এতটা পর্যন্তই ছিল। এরপরে যে অঙ্কটা রয়েছে ধোঁয়া ওড়ানোর মতন অঙ্ক, কিচ্ছু নেই, একদম ইজি পাতি জিনিস। সদস্য সংখ্যাটাকে তুমি ধরে নেবে হচ্ছে XI, যেরকম আগের বারের অঙ্কটা করেছিলে। পরিবারের সংখ্যাটাকে তুমি ধরে নেবে হচ্ছে FI, ঠিক যেরকম আগেরটাতে করেছিলে, ঠিক আছে। এর বেশি আর কিছু করার নেই। এবার দেখো কিন্তু এইখানে আগের প্রসেসটা খাটবে না, এখানে তোমাদেরকে বলছে কল্পিত গড় পদ্ধতিতে। আগের যে প্রসেসটা করেছিলাম সেটা দেখো কোশ্চেনই বলে দিয়েছিল প্রত্যক্ষ গড় পদ্ধতিতে। প্রত্যক্ষ গড় পদ্ধতির ফর্মুলা আলাদা, কল্পিত গড় পদ্ধতির ফর্মুলা আলাদা, 3টে ফর্মুলা আমি তোমাদেরকে শিখিয়েছি। এটা হচ্ছে সেকেন্ড যে ফর্মুলাটা লিখেছিলাম, যে A প্লাস XI DI FI বাই সামেশান FI, ওই ফর্মুলাটা এখানে কাজে লাগবে। তার জন্য আমাদেরকে দেখো এই কল্পিত গড় পদ্ধতি, কল্পিত কথাটার অর্থ কি, কল্পনা করা। তাহলে এখানে তোমাদেরকে একটা ডিজিটকে কল্পনা করতে হবে, এবং সেটা কোন ঘর থেকে কল্পনা করবে, অবশ্যই XI এর ঘর থেকে। লোকে কিন্তু এই জিনিসটা ভুল করে, আমি আবার বলছি, বারবার বলছি একটা কথা, কি বলছি, যে যখনই তোমরা একটা ডিজিটকে কল্পনা করবে, এখানে কোন ডিজিটটাকে কল্পনা করবে, যে ডিজিটটাকে কল্পনা করবে সেটা কার ঘরের হতে হবে, অবশ্যই XI এর ঘরে, কখনোই FI এর ঘরে নয়। বারবার কথাটা মাথার মধ্যে ঢোকাও। FI এর ঘরে অনেকে কল্পনা করে বসবে, অঙ্ক কিন্তু ভুল হয়ে যাবে। XI এর ঘরে একটা ডিজিটকে কল্পনা করতে হবে। কোন ডিজিটটাকে, যেটা মাঝে রয়েছে। দেখো ভালো করে, এখানে কটা ডিজিট রয়েছে, কটা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা রয়েছে। তাহলে প্রথম দিক থেকে গুণে আসলে এইটা 3 নম্বরে পড়ছে, 6-এর ঠিক মাঝের নাম্বারটা তো 3। তাহলে ওপর দিক থেকে গুণে আসলে এই 4টা 3 নম্বরে পড়ছে, নিচের দিক থেকে গুণে গেলে 5টা 3 নম্বরে পড়ছে। ওই ছোটোবেলায় বলতো না যে আমি পরীক্ষাতে ফার্স্ট হয়েছি, একটা ছেলে তার বাড়িতে এসে তার বাবাকে বলছে আমি পরীক্ষাতে ফার্স্ট হয়েছি। বাবা বলছে বাহ হেভি ব্যাপার তো, তাহলে তুই কেমন, মানে তোর রেজাল্ট দেখি। বলছে হ্যাঁ বাবা ফার্স্ট তো হয়েছি, কিন্তু সেটা শেষের দিক থেকে। সেই রকম হচ্ছে ব্যাপার। তাহলে দুদিক থেকে এখানে থার্ড হতে পারে, যেহেতু এখানে 6টা ডিজিট রয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, দুদিক থেকে হতে পারে। একটা হতে পারে ওপর দিক থেকে থার্ড নাম্বারে 4 রয়েছে, আর নিচের দিক থেকে থার্ড নাম্বারে 5 রয়েছে। তুমি 4টাকেও A বলে কল্পনা করতে পারো, 5টাকেও A বলে কল্পনা করতে পারো। জাস্ট এই নাম্বারটা বোঝার চেষ্টা করো। এখানে মনে করো হচ্ছে 1 রয়েছে, 2 রয়েছে, 3 রয়েছে, 4 রয়েছে, 5টা লাইন রয়েছে। ভালো করে বোঝো, এখানে ভালো করে বোঝার চেষ্টা করো। মার্কারে কালি ফালি থাকে না ব্যাংক দূর হয়ে গেল। তো দেখো এখানে যেটা জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে, ধরো এখানে তোমার 5টা মানে কোনো লাইন রয়েছে, 5টা লাইন রয়েছে, 1 2 3 4 5, 5টা লাইন রয়েছে। যদি বলি এদের মাঝের লাইন কোনটা, তুমি বলবে এদিকে দুটো থাকবে, মাঝের লাইন তাহলে এইটা হবে, এই লাইনটা হবে মাঝের লাইনটা, ঠিক আছে, আরামসে বলে দেবে। কিন্তু তুমি 6টা লাইনটা নিই, 1 2 3 4 5 6, তাহলে তুমি বলবে এদিক থেকে দেখলে স্যার এইটা মাঝের লাইন হচ্ছে, আর আমি যদি এদিক থেকে দেখি তাহলে আমার এইটা মাঝের লাইন হচ্ছে, ঠিক আছে। যদি আমি 7টা দিই, 1 2 3 4 5 6 7, 7টা লাইন টানলাম, তাহলে এদিকে 3টে ডিজিট থাকবে, ঠিক আছে, এদিকে 3টে ডিজিট থাকবে, মাঝের লাইন এইটা হবে। কিন্তু আমি 8টা ডিজিটের কথা বলি, 1 2 3 4 5 6 7 8, তাহলে কিন্তু তোমার গন্ডগোল হবে। তখন তোমার এদিক থেকে দেখলে এইটা হবে মাঝের ডিজিট, আর এদিক থেকে দেখলে এইটা হবে তোমার মাঝের ডিজিট, বুঝতে পেরেছো। 4 নম্বরেরটা হবে মাঝের ডিজিট, যখন আমি এদিক থেকে দেখবো, এদিক থেকে মানে প্রথমের দিক থেকে দেখলে যেটা 4 নম্বরে পড়বে সেটা হবে মাঝের ডিজিট, আর শেষের দিক থেকে দেখলে যেটা 4 নম্বরে পড়বে সেটা হবে মাঝের ডিজিট। যদি তোমরা কি করো না, হচ্ছে তোমরা যদি জোর সংখ্যা দিয়ে দেয়, তখন কিন্তু ওইটার ক্ষেত্রে দুটো মাঝের ডিজিট পাই। এদিক থেকে দেখলে আমরা এটা মাঝের ডিজিট পাবো, এদিক থেকে দেখলে আমরা এইটাকে মাঝের ডিজিট পাবো, যখন জোর সংখ্যা দেবে। কিন্তু বিজোড় সংখ্যা দিলে আরামসে হয়ে যাবে, এইটা মাঝের ডিজিট হবে, এদিকে 3টে থাকবে, এদিকে 3টে থাকবে, হয়ে গেল মাঝের ডিজিট যেটা। কিন্তু এখানে দেখো কটা রয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে ওপরের দিক থেকে দেখলে 3 নাম্বার এসে পড়ছে 4, নিচের দিক থেকে দেখলে 3 নম্বরে এসে পড়ছে 5। তাহলে তুমি এই 4কেও ধরতে পারো, তুমি 5কেও ধরতে পারো, যেটা তোমার ইজি লাগবে সেটাকে তুমি ধরতে পারো। আমি এখানে 5 ধরে করছি, ঠিক আছে। তো আমরা কি করছি, এই যেটা 5 সেটাকে আমরা A ধরে নিচ্ছি, এইটাকে আমরা A ধরে নিচ্ছি, ঠিক আছে। এই 5টাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে A, ঠিক আছে। এটা ব্যাকেটে লিখে দেবে ধরি, ঠিক আছে, অসুবিধা নেই, লিখে দেবে ধরি। তাহলে আমরা 5টাকে A ধরে নিচ্ছি, এটাকে কল্পনা করছি, মানে 5 যে ডিজিটটা এটাকে আমরা কল্পনা করছি A বলে। এবার এখানে আমরা নতুন ছক বানাবো, যেটার নাম হবে XI ইকুয়াল টু তোমার হচ্ছে এখানে এটা হবে DI ইকুয়াল টু, DI মানে বিচ্যুতি ইকুয়াল টু XI মাইনাস হচ্ছে A। এই জিনিসের ঘরটা আমরা বার করবো। এখানে কি বার করবো, DIটা কি বার করবো, XI মাইনাস হচ্ছে A। XI এর ঘর এটা,
এই xi থেকে বাদ দেবো a কে, তাহলে 2 থেকে বিয়োগ করব 5কে, মানে এখানে অ্যান্সার আসবে হচ্ছে -3। আমি আবার কথাটা বলছি, xi মাইনাস a করতে হবে, এগুলো হচ্ছে xi এর ঘর, a বলতে এই জিনিসটার কথা বলা হচ্ছে 5-এর কথাটা, তাহলে xi এর ঘরের ডিজিট থেকে আমি a কে বিয়োগ দেবো। তারপরটা দেখো কী রয়েছে, xi বলতে 3কে বোঝাচ্ছে, a বলতে 5কে বোঝাচ্ছে, তাহলে 3 থেকে 5কে বিয়োগ দেবো, মানে ছোটোটার থেকে বড়টাকে বিয়োগ দিচ্ছি, তাহলে -2, ঠিক আছে, ভালো করে বুঝবে। তারপরটা দেখো 4 থেকে 5কে বিয়োগ দিচ্ছি, তার মানে অ্যান্সার বেরোবে -1। তারপরটা দেখো 5 থেকে 5কে বিয়োগ দিচ্ছি, কারণ xi এর ঘরেও 5 আছে, এর ঘরেও 5 আছে, তাহলে 5 থেকে 5-এর বিয়োগ দিচ্ছি, তাহলে অ্যান্সার আসবে 0। তারপরে দেখো ভালো করে বোঝো, xi বলতে 6 বোঝাচ্ছে, a বলতে 5 বোঝাচ্ছে, তাহলে 6 থেকে 5কে বিয়োগ দিচ্ছি, মানে অ্যান্সার আসবে 1, সেটা প্লাসে। তারপর দেখো xi এর ঘরে 7 বসে আছে, ঠিক আছে, xi এর ঘরে কত বসে আছে, xi এর ঘরে 7 বসে আছে, তারপরে মাইনাস আছে লিখবো, এর ঘরে কে বসে আছে, এর ঘরে 5 বসে আছে, তাহলে -5, তাহলে 7 - 5 করলে অ্যান্সার কত আসবে, +2। তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো করছি, ঠিক আছে। যেরকম xi এর ঘরে 2 বসেছিল, তাহলে xi এর জায়গাতে 2, তারপরে মাইনাস ছিল মাইনাস, এর ঘরে কে ছিল, এর ঘরে ছিল 5, তাহলে মাইনাস দিয়ে 5, তাহলে 2 - 5 করে অ্যান্সার এসেছিল -3, ঠিক এইভাবে লিখবো, ঠিক আছে। আশা করি এতটা পর্যন্ত বুঝতে পেরেছো। এবার এটা ডিআই এর ভ্যালু বেরোলো, এবার লাস্ট ঘর এখানে একটা বানাবো, সেটা হচ্ছে আমরা কি বানাবো, শুধু ডিআই এফআই এর ভ্যালু বার করবো এখানটাতে। ডিআই এফআই বলতে কিছু না, এটা এফআই এর ঘর, এটা ডিআই এর ঘর, জাস্ট এই দুটোর গুণ, এগুলোর গুণ। এফআই হচ্ছে এটা, ডিআই হচ্ছে এটা, তাহলে 6 আর -3-এর গুণ হবে, তাহলে এখানে অ্যান্সার আসবে -18। তারপরে কী হবে, 4 আর -2 এর গুণ হবে, তাহলে এখানে অ্যান্সার আসবে -8। তারপর 14 আর -1-এর গুণ হবে, তাহলে অ্যান্সার আসবে -14। তারপর 15-র সাথে 0-র গুণ হবে, মানে অ্যান্সার 0 হয়ে যাবে, ঠিক আছে। তারপর এখানে 4 আর 1-এর গুণ হবে, অর্থাৎ 4 চলে আসবে, 3 আর 2-এর গুণ হবে, 3 2 6 চলে আসবে। এটা হলো তোমার ডিআইএফআই এর ভ্যালু বেরোলো, ঠিক আছে। ডিআইএফআই যে জিনিসটা নিচ্ছি, দেখো ডিআইএফআইটা নতুন ঘর, এটা দিয়ে ফর্মুলা হবে সব সময়, যেটা আমরা নতুন নেব তাকে দিয়ে ফর্মুলা হবে। মানে আমি এটা বলতে চাইছি, যখন গড়ের ফর্মুলাটা এখানে লিখবো তখন হবে a + ডিআইএফআই বাই সামেশন অফ এফআই। হলো, তাহলে ডিআইএফআই কী করে বার করবো, ডিআই এর সাথে এফআই এর গুণ, ডিআই এর সাথে এফআই এর গুণ, ডিআই এর ঘরে কত বসে -3, এফআই এর ঘরে কত বসে 6, তাহলে -3 আর 6 গুণ করে -18, -2 আর 4 গুণ করে -8, 14 আর 1-এর গুণ করে -14, এটার গুণ করে 0, এটার গুণ করে 4, এটার গুণ করে 6। হলো, xi এর ঘর বানিয়েছি, এফআই এর ঘর, এটা এতদূর পর্যন্ত তোমরা আগেও বানিয়েছিলে, এই দুটো লাইন তোমরা আগেও বানিয়েছো, তোমরা শুধু এই দুটো ঘর এক্সট্রা বানাচ্ছ, আর কিচ্ছু না। ডিআইটা খুব ইজি, এইখানে এই xi এর ঘরে কোনো একটা ডিজিটকে a বলে মনে করতে হবে, সেটা কোনটাকে মনে করবো, ওপরের দিক থেকে যেটা 3 নম্বরে পড়ছে সেটাকেও মনে করতে পারি। কারণ 3 নম্বরটা কেন নিচ্ছি, কারণ এখানে 6টা ডিজিট আছে, 6টা ডিজিটের মাঝখানে ডিজিটটা হচ্ছে 3 নম্বর ডিজিটটা, তাহলে ওপরের দিক থেকে দেখলে 3 নম্বরে 4 পড়ে, নিচের দিক থেকে দেখলে 3 নম্বরে 5 পড়ে। তোমরা ওপরের দিক থেকে 4কেও নিতে পারো, নিচের দিক থেকে দেখলে 5কেও নিতে পারো, যেটা খুশি নিতে পারো, অ্যান্সার তোমাদের একই আসবে, ঠিক আছে। তাহলে সামেশন ডিআইএফআই এর ভ্যালু এটা বেরোলো, এতদূর পর্যন্ত বুঝতে পেরেছো। এবার তোমাদেরকে বলেছে যে আচ্ছা এখানে সামেশন ডিআইএফআই বার করতে হবে কত হচ্ছে, তাহলে এখানে আমরা যদি এখানে যদি আমরা সামেশন ডিআইএফআই বার করি, সামেশন ডিআইএফআই এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে কত হবে, দেখো হচ্ছে 8 দেওয়া আছে এটা, ঠিক আছে। পরিবারের সদস্য সংখ্যা যেরকম, মানে 3টে পরিবার আছে, এরকম কটা পরিবারের সদস্য সংখ্যার কথা বলা হচ্ছে, 8 হবে, ঠিক আছে। তাহলে 3 আর 8-এ তোমার যদি 8-এর সাথে -2-এর গুণ করো, ডিআইএফআই যখন করবে এটা যদি গুণ করো, তাহলে এটা অ্যান্সার আসবে -16, ঠিক আছে, এখানে -16 আসবে, ঠিক আছে। তাহলে এবার দেখো -16 আর -14 -30 আর +10 মানে হচ্ছে তোমার -20, -20-র সাথে হচ্ছে তোমার 18 বিয়োগ, মানে এখানে অ্যান্সার আসবে হচ্ছে -38 আসবে। এবার এখানে যদি -38কে -50 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের কত অ্যান্সার আসবে, তাই তো। এইটা আমাদেরকে করতে হবে এখানে কাজটা। দেখো এখানটাতে আমার একটুখানি ছোট্ট ভুলটা হয়ে যাওয়ার জন্য আবার ক্যালকুলেশনটা ঠিক করে করতে হচ্ছে। দেখো আমরা ধরে নিয়েছি 5, তাহলে 5 লিখবো, ঠিক আছে, প্লাস সামেশন ডিআইএফআই বলতে কতবার করেছি -38, তাহলে এখানে -38 লিখলাম, বাই দিয়ে সামেশন এফআই মানে কতবার করেছি 50, তাহলে এখানে 50 লিখলাম, ঠিক আছে, হলো। আচ্ছা 38কে 5 দিয়ে ভাগ করব আগে, সেটাকে ভাগ করার পরে 10 দিয়ে করব। দেখো জিনিসটা বোঝো ভালো করে, 5 লিখলাম, প্লাসে আর এই মাইনাস, এই যে বাইরের প্লাস আর এই মাইনাস মিলে এখানে মাইনাস হয়ে যাবে। 38কে দেখো এখানে 38 লিখলাম, আর এখানে 50কে আমরা এরকমভাবে লিখতে পারি 5 ইন্টু হচ্ছে 10, এরকমভাবে লিখতে পারি। আমাদের ইজি হবে অঙ্কটা, আমরা যদি এখানে 38 আর 5-এর আগে ভাগ করে নিতে পারি, ঠিক আছে। তাহলে আমরা এখানে যদি 38 আর 5কে ভাগ করতে পারি তাহলে আমাদের অঙ্কর ক্যালকুলেশনটা ইজি হবে। তাহলে 38কে যখনই আমরা 5 দিয়ে ভাগ করছি, এখানে কী হবে দেখো, 5 সাথে 35, 5 সাথে হচ্ছে তোমার 35, তারপরে এখানে নামছে 30, তাহলে এখানে পয়েন্ট, ঠিক আছে।
তার মানে এখানে কত দাঁড়াবে তোমার হচ্ছে 5 6 30, ঠিক আছে, 5 6 30 মিলে গেল। দেখো বুঝতে পারলে কি না, 5 7 35, 38 থেকে 35-এর বাদ দিলে হচ্ছে 3 থাকে, যেহেতু 3 ভাগ যাবে না তাই না এক্সট্রা একটা পয়েন্ট নিয়েছি, 3-এর পাশে তাহলে 0 এসছে, তখন 5 আর 6 30, 5 6 30 কেটে গেল, তাহলে অ্যান্সার কত বেরোলো 7.6। তার মানে 38কে যখনই আমরা 5 দিয়ে ভাগ করব আমাদের অ্যান্সার বেরোবে 7.6, তাকে আবার ভাগ করব 10 দিয়ে। বোঝা গেল আশা করি। তাহলে দেখো এই জিনিসটা যদি আমরা একটু ওপরে করি কী হবে, দেখো ওপরে এখানে অ্যাকচুয়ালি 5 থাকছে, তারপরে মাইনাস আছে, তারপর দেখো এই 38 আর এই যে 5টা, এই যে 38 আর 5টাকে যদি ভাগ করি, 38 আর 5 এটাকে ভাগ করলে আমাদের অ্যান্সার কত বেরোচ্ছে 7.6, এটা করলে বেরোচ্ছে 7.6, তাকে ভাগ করা হচ্ছে কত দিয়ে 10 দিয়ে, তাহলে বাই 10, তাহলে 7.6কে যখনই 10 দিয়ে ভাগ করবো পয়েন্টটা এইদিকে সরবে, তাহলে কী হবে 5 মাইনাস 0.76 হবে। দেখো এখানে 7.6 ছিল, 10 দিয়ে ভাগ করছি, তার ফলে কী হচ্ছে পয়েন্টটা উল্টো দিকে সরবে, তাহলে পয়েন্টটা সরে এইদিকে পড়বে, তাহলে কী হবে পয়েন্টটা সামনে চলে আসছে, তাহলে 0.76, তাহলে এই জন্য দেখো 0.76, তাহলে 5 থেকে যখনই 0.76-এর বিয়োগ যাবে অ্যান্সার বেরোবে 4.24, ঠিক আছে, 4.24 তোমাদের অ্যান্সার বেরোবে। ওকে, তাহলে এইটা হচ্ছে তোমাদের কল্পিত গড় পদ্ধতিতে অ্যান্সার কত বেরোলো 4.24। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। এই হচ্ছে তোমাদের সেকেন্ড অঙ্ক। চলে আসা যাক থার্ড অঙ্কতে। চলে আসলাম 3-এর অঙ্কটাতে, যেখানে বলছে যে নিচের প্রদত্ত তথ্যের যৌগিক গড় 20.6, তবে এ এর মান কত। দেখো চলরাশিগুলোর ভ্যালু দিয়ে দিয়েছে 10 15 a 25 আর 35, তাহলে লিখে নিচ্ছি চলরাশিগুলোর মধ্যে প্রথমেরটা 10, তারপরটা বলে দিয়েছে 15, তারপরটা কত বলে দিয়েছে a, তারপরেরটা বলে দিয়েছে হচ্ছে 25, তারপরটা বলে দিয়েছে হচ্ছে 35, এই কটা নাম্বার তোমাদেরকে বলে দেওয়া আছে, 10 15 a 25 35 এই কটা নাম্বার বলে দেওয়া আছে। আর পরিসংখ্যার ঘরে বলে দেওয়া আছে যে যখন চলরাশি 10 হবে তখন নাকি পরিসংখ্যা হবে কত 3 হবে, ঠিক আছে। তারপরে যখন চলরাশি 15 হবে তখন পরিসংখ্যা কত হবে বলছে 10 হবে, ঠিক আছে। যখন চলরাশি হবে যখন চলরাশি a হবে তখন পরিসংখ্যা হবে হচ্ছে 25, যখন চলরাশি 25 হবে তখন তার পরিসংখ্যা কত আসবে, তখন আসবে হচ্ছে 7, আর যখন হচ্ছে তোমার চলরাশি 35 আসবে তখন তার পরিসংখ্যা কত আসবে 5 আসবে। এটা হচ্ছে তোমাদের ভ্যালু বলে দেওয়া আছে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের মোটামুটি বিষয় যেটা বলে দেওয়া আছে। তাহলে চলরাশির যে ঘরটা, এই চলরাশির ঘরটাকে কিছুই করবো না, জাস্ট xi ধরে নেবো, চলরাশির ঘরটাকে আমরা ধরে নেবো xi, আর পরিসংখ্যার ঘরটাকে ধরে নেবো আমরা fi, ঠিক আছে। চলরাশির ঘরটাকে xi আর পরিসংখ্যার ঘরটাকে fi, এটা আমরা জেনারেলি ধরে থাকি, কিন্তু বইতে এটা দেওয়াই আছে যে চলরাশির ঘরটাকে xi দেওয়া আছে, পরিসংখ্যার ঘরটাকে fi দেওয়া আছে, সুতরাং আমাদেরকে ধরবার কোনো প্রয়োজনই পড়বে না, বইতে তো দেওয়াই আছে ভাই, তাহলে আর কোনো ব্যাপার নেই, ঠিক আছে। এবার আমরা যে কাজটা করি, এখানে আমাদেরকে বলে দেওয়া হয়নি যে কোন পদ্ধতিতে অঙ্ক করতে হবে, বলে দিয়েছি কি, বলে দিয়েছে, জিজ্ঞাসা করো, দেখো বইতে দেখো দেওয়া আছে কি, বইতে বলে দেওয়া যে প্রত্যক্ষ গড় পদ্ধতিতে করো, কল্পিত গড় পদ্ধতিতে করো, ক্রমবিচ্যুতি পদ্ধতিতে পড়ো, কোনো পদ্ধতিতে বলা আছে, বলা নেই মানে আমরা এখানে যে কোনো পদ্ধতি লাগাতে পারি। তোমরা চাইলে ক্রমবিচ্যুতি পদ্ধতি করতে পারো, তোমরা চাইলে তোমরা কল্পিত গড় করতে পারো, তোমরা চাইলে যে কোনো পদ্ধতি ইউজ করতে পারো। ক্রমবিচ্যুতি যদিও এখানে অ্যাপ্লাই করা সম্ভবত যাবে না, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা অ্যাপ্লাই করব হচ্ছে কল্পিত গড় পদ্ধতি, এখানে অ্যাপ্লাই করবো হচ্ছে প্রত্যক্ষ গড় পদ্ধতি, আমরা এখানে অ্যাপ্লাই করব। প্রত্যক্ষ গড় পদ্ধতি অ্যাপ্লাই করবার জন্য এখানে আমরা কী বার করে থাকি, সামেশান xi fi, এইটার ভ্যালু বার করে থাকি, xi fi এর ভ্যালু বার করে থাকি। xi কত, xi হচ্ছে 10, fi কত 3, তাহলে 10 আর 3-এর গুণ মানে এখানে অ্যান্সার বেরোবে 30, ঠিক আছে। তারপরটা কত 15 আর 10-এর গুণ মানে হবে হচ্ছে 150, কারণ আমরা xi fi বার করছি না, xi তো হচ্ছে 15 আর fi কত 10, তাহলে 15 আর 10-এর গুণ মানে 150, a আর 25-এর গুণ মানে এখানে বেরোবে হচ্ছে 25a, ঠিক আছে। তারপরে কী হবে দেখো 25 আর 7-এর গুণ, তাহলে 25 6 150, 150 সাথে 175 হবে অ্যান্সার, ঠিক আছে। তারপর দেখো 35 আর 5-এর গুণ, ঠিক আছে, 35 আর 5-এর গুণ যদি করি 5 5 25-এর 5, হাতে থাকলো হচ্ছে 2, 3 5 15 আর 2 হচ্ছে 17, ঠিক আছে, তাহলে 175, এই কটা অ্যান্সার বেরোলো, ঠিক আছে। এবার হেভি ইজি জিনিস কিচ্ছু নেই অঙ্কটাতে, যে ভ্যালুগুলো বলেছে সেগুলো যোগ করো। দেখো 150 আর 150 মানে 175 আর 175, তাহলে 100 100 200, 75 75 150, তাহলে 350, 350-এর সাথে 150 যোগ মানে 400 আর 500, 500 আর এদিকে 30, 530 প্লাস হচ্ছে 25-এ, তাহলে এটা করে দেখো কী হবে। এখানে আমরা কী বার করলাম, সামেশান xi fi এইটা বার করছি, তো সামেশান xi fi করে আমাদের কি আসবে, সামেশান xi fi করে আসবে 175-এর সাথে 175 যোগ করলে 350, 350-এর সাথে 150 যোগ মানে 500, 500-র সাথে এটা 30-এর যোগ মানে 530 আসবে, এখানে অ্যান্সার আসবে 530। আর দেখো এইটা তো টোটালি আলাদা ডিজিট 25-এ, তাহলে এটা আলাদা বসে যাবে 25a হলো, তাহলে 530 প্লাস হচ্ছে 25-এ, কারণ এর মধ্যে একটা a রয়ে গেছে, এগুলোর কারোর সাথে a নেই, তাহলে নিশ্চয়ই এই জিনিসটা যোগ হবে না এদের সাথে, এইগুলো যোগ হবে 175 175 যোগ হলে 350, 350-এর সাথে 150 যোগ
যোগ মানে 500, 500 সাথে 30-এর যোগ মানে 530, আর এখানে 25, তাহলে এখানে 25 বসলো। এবার দেখো এই পরিসংখ্যা যেগুলো রয়েছে সেগুলোকে যদি আমরা এখানে যোগ করি, পরিসংখ্যাকে যদি আমরা যোগ করি এখানে, তাহলে আমরা এখানে কি পাবো, সামেশন অফ এফআই পাবো, রাইট? এটা পাবো। তাহলে সামেশন অফ এফআই এখানে কি ভ্যালু বলে দেওয়া আছে? না, বলে দেওয়া নেই। এইটা যখন বলে দেওয়া নেই সেক্ষেত্রে আমরা যোগ করব, ঠিক আছে? যেমন দেখো এখানে যদি আমরা যোগ করি 25 আর এই 5 যোগ করি, প্রথমে 30 হবে, 30-এর সাথে 10-এর যোগ মানে কত হবে, 30-এর সাথে 10-এর যোগ মানে হবে হচ্ছে 40, 40-এর সাথে 3-এর যোগ মানে 43, আর এই 7টা বাকি ছিল, অর্থাৎ বেরোবে কত 50 বেরোবে, ঠিক আছে? তাহলে এত কিছু কাণ্ড করে আমাদের সামেশান এফআই কত বেরোলো 50, সামেশান এক্সআই এফআই কত বেরোলো 530 প্লাস এ। তাহলে আমাদের যেটা গড় সেটার ভ্যালু কি? গড় মানে হচ্ছে এক্স বার ইকুয়াল টু সামেশান অফ এক্সআই এফআই বাই হচ্ছে সামেশান এফআই। এইটা হচ্ছে আমাদের ফর্মুলা, তাই তো? যে এক্স বার ইকুয়াল টু হচ্ছে সামেশান এক্সআই এফআই বাই হচ্ছে সামেশান এফআই। তাহলে এটা আমাদের কোন গড়ের ফর্মুলা? এটা অ্যাকচুয়ালি যৌগিক গড়, মানে যে কোনো যৌগিক গড়ের যদি আমরা প্রত্যয় গড় পদ্ধতিতে বার করি, যৌগিক গড়েরই একটা ভাগ প্রত্যয় গড়, তাহলে তার ফর্মুলা হচ্ছে এইটা, যে এক্স বার ইকুয়াল টু সামেশান এক্সআই এফআই বাই হচ্ছে সামেশান এফআই। এবার পরীক্ষার মানে যে প্রশ্নটা দিয়েছে না তোমাদেরকে, ওখানে দেখো বলে দেওয়া আছে যে যৌগিক গড় কত বলে দেওয়া আছে, দেখো যৌগিক গড় কোয়েশ্চেনে বলেই দেওয়া আছে যে যৌগিক গড় নাকি হবে হচ্ছে তোমার 20.6, এটা যৌগিক গড় হবে। তো যৌগিক গড়কে আমরা কি দিয়ে লিখি? প্রথমেই দেখো ভিডিও শুরুতে বলে দিয়েছিলাম এক্স বার দিয়ে যৌগিক গড়কে লেখা হয়। তাহলে এক্স বারের ভ্যালু কত দেওয়া আছে? 20.6। তাহলে এই যে এক্স বার রয়েছে, এই এক্স বারের জায়গাতে আমরা কত লিখবো? 20.6। ভালো করে খেয়াল করবে, আমি যখন ওই যে ডায়াগ্রামটা এঁকেছিলাম না, এখানে যৌগিক গড় লিখে 3টে লিখেছিলাম, এখানে তোমার প্রত্যক্ষ গড়, এখানে কল্পিত গড়, এখানে ক্রমবিচ্যুতি পদ্ধতি। ওই দেখবে উপরে যে যৌগিক গড় ছিল ওইখানে ব্র্যাকেটের মধ্যে আমি এক্স বার লিখে রেখেছিলাম। তাহলে এখানে যে যৌগিক গড় যেটা বেরোলো সেটা হচ্ছে এক্স বার। তো এক্স বারের ভ্যালু কত বলে দেওয়া আছে? 20.6। বইতে বলে দেওয়া আছে এক্স বারের ভ্যালু 20.6, তাহলে জন্য এক্স বারের জায়গাতে 20.6 লেখা হয়েছে। অসুবিধা নেই কারোর, বুঝতে পেরেছো? বা দিলাম। এবার দেখো এই যে সামেশান এক্সআই এফআই, এই সামেশান এক্সআই এফআই এর ভ্যালু হচ্ছে 530 প্লাস 25। তাহলে এখানে ইকুয়াল টু দিয়ে আমরা তাই লিখবো 530 প্লাস হচ্ছে 25 এ হলো। নিচে দেখো সামেশান এফআই বলতে কত? 50। তাহলে সামেশান এফআই এর জায়গাতে আমরা কত লিখবো? হচ্ছে 50 লিখবো, হলো। এবার কিছু না, এবার ইজি প্রসেস, এটার সাথে এটাকে গুণ করে দাও, আর এটা যেরকম আছে সেরকম বসিয়ে দাও। তাহলে 50-এর সাথে 20.6 এর গুণ, তাহলে 20.6 ইন্টু হচ্ছে 50 ইকুয়াল টু কত? 530 প্লাস হচ্ছে কত তোমার হচ্ছে 25 এ। প্রসেসটা নিশ্চয়ই মাথায় থাকবে, কিছুই না। এক্স বারের ভ্যালু হচ্ছে 20.6 বসিয়ে দিয়েছি, এটা সামেশান এক্সআই এফআই এর ভ্যালু হচ্ছে এইটা বসিয়ে দিয়েছি, সামেশান এফআই এর ভ্যালু এইটা এখানে বসিয়ে দিয়েছি। প্রসেসটা কি? নিচে এটাতেও দেখো 50টা ভাগে আছে, এটাকে এটা দিয়ে ভাগ করা হচ্ছে, তাহলে এটা দিয়ে এটার সাথে গুণ করে দেবো ফার্স্টে, 50-এর সাথে 20.6 এর গুণ। তাহলে 20.6 ইন্টু 50 করে যেটা বেরোবে আমরা এইখানটাতে লিখবো সেটা, আর ইকুয়াল টু 530 প্লাস এ যেরকম আছে, ইকুয়াল টু 530 প্লাস 25 এ যেরকম আছে সেরকম লিখে দিলাম। 530 প্লাস 25 যেরকম আছে এরকম কপি হয়ে বসে গেল। এইটার আর এইটার গুণ করবো, ঠিক আছে? 20.6-এর সাথে 50-এর গুণ তোমরা করবে। তো তোমরা যদি এই 20.6-এর সাথে 50-এর গুণ করো, দেখবে অ্যান্সার আসছে 1030 অ্যান্সার আসবে, ঠিক আছে? তো 1030 অ্যান্সার আসবে। এবার এই 530টাকে পাশে নিয়ে চলে আসছি, তাহলে এখানে কী হবে? 1030 মাইনাস থাকবে 530 ইকুয়াল টু কী হয়ে যাবে? 25 এ। দেখো এইখানে 530-এর সাথে 25 এটা যোগে ছিল, এই 530-এর আগে প্লাস ছিল, কিছু ছিল না মানে প্লাস ছিল। তো এই 530টা যখন এপাশে আসবে তাহলে মাইনাস 530, তাহলে 1030 থেকে মাইনাস 530-এর বাদ গেলে আমার অ্যান্সার কত বেরোবে? 500 বেরোবে অ্যান্সার, ঠিক আছে? 1030 থেকে 530কে বিয়োগ করে দেখতে পারো, অ্যান্সার আসবে 500 ইকুয়াল টু 25 এ আছে, তাহলে ইকুয়াল টু হচ্ছে 25 এ। আমরা কথাটাকে ঘুরিয়েও বলতে পারি যে 25 এ ইকুয়াল টু 25টাকে ঘুরিয়ে এপাশে লিখলাম, 500টাকে ঘুরিয়ে ওপাশে লিখলাম, তাহলে 25 এ ইকুয়াল টু যদি 500 হয়, তাহলে এই ইকুয়াল টু কত হবে? এই 25টা 500 নিচে ভাগে চলে যাবে, তাহলে 500 বাই দিয়ে কত থাকবে? 25। তাহলে 25কে 50 মানে ওপরে 500 রয়েছে, তাহলে 2 আর একটি 0 মানে হচ্ছে কত হবে? 20 হবে, এর ভ্যালু 20 হবে। বুঝতে পেরেছো কিনা? দেখো 25 দুগুণে কত হয়? 50, আর 500-র পাশে আর একটা শূন্য ছিল, তাহলে একটা শূন্য। 25কে ফার্স্টে 50 দিয়ে ভাগ করো, 2 পাবে, আর 500-র পাশে দেখো একটা শূন্য আছে, তাহলে 2-এর পাশে একটা শূন্য মানে 20 হবে। তাহলে এর মান কত বেরোচ্ছে? 20 হচ্ছে, ঠিক আছে? তাহলে এর মান কত বেরোলো? এর মান বেরোলো হচ্ছে আমাদের 20, ওকে? তাহলে এর মান কত বেরোলো? এর মান বেরোলো হচ্ছে 20, ওকে? আশা করি বুঝতে পেরেছো। তোমাদেরকে এর মানই বার করতে দেওয়া হয়েছিল, তো এর মান কত বেরিয়ে গেল? 20 বেরিয়ে গেল, কিচ্ছু নেই অঙ্কটাতে। যেরকম এক্স বার এর ভ্যালু তোমাদেরকে বইতে বলেই দেওয়া আছে 20.6 যৌগিক গড়,
কারণ যৌগিক গড়কে লেখা হয় এক্স বার দিয়ে, তার ভ্যালু বলে দিয়েছে 20.6 বসিয়ে দিয়েছি, এটার ভ্যালু বলা আছে 530 প্লাস 25 বসিয়ে দিয়েছি, নিচে সামেশন এফ আই এর ভ্যালু বলা আছে 50 বসিয়ে দিয়েছি, এটার সাথে এটার গুণ করে অ্যান্সার আসছে তোমাদের 1030 বসালাম, ইকুয়াল টুগুলো যেরকম ছিল লিখে গেছি, 530 প্লাস 25 যেরকম ছিল লিখে গেছি, 530টা এপাশ থেকে এপাশে এনেছি, তাহলে 1030 থেকে 530 বিয়োগ মানে 500 হবে, ইকুয়াল টু আছে মানে ইকুয়াল টু হবে, 25 আছে মানে 25 হবে, এর ভ্যালু বার করবার জন্য 25টা 500 নিচে চলে যাবে, কাটাকুটি করে অ্যান্সার আসবে 20। ঠিক আছে, আশা করি এই প্রসেসটা বুঝতে পেরেছো। চলে আসবো হচ্ছে পরের অঙ্কতে। ওকে, তো চলে আসলাম পরের অঙ্কটাতে, অর্থাৎ 4-এর যে অঙ্কটা দিয়েছে। তো এখানে দেখো কি বলছে যে চলরাশি হচ্ছে 5, 10, 15, 20, 25 আর পরিসংখ্যা হচ্ছে 6, P, 6, 10 আর হচ্ছে তোমার Q। ঠিক আছে, তো এই যে নাম্বারগুলো দিয়েছে তোমরা ইজিলি এই অঙ্কটাকে করতে পারবে, কোনো ব্যাপার না। যখনই তোমাদেরকে এই অঙ্ক দেবে না কেন, খুব ইজি, তোমরা চাইলে এটাকে যে কোনো পদ্ধতিতে করতে পারো। তোমরা চাইলে মানে কল্পিত গড় পদ্ধতিতে করতে পারো, চাইলে যৌগিক গড় পদ্ধতিতে করতে পারো, দুটো পদ্ধতি তোমাদের জন্য ইজি হবে। ঠিক আছে, তো দুটো পদ্ধতির মধ্যে আমি দেখতে পাচ্ছি যেটা এখানে মানে যদি আমরা ধরো এখানে প্রত্যক্ষ গড় পদ্ধতি দিয়ে করি তাহলে আমাদের স্টেপ কম হচ্ছে, ইজিলি হয়ে যাচ্ছে, তাহলে আমরা কল্পিত গড় পদ্ধতি না ইউজ করে আমরা এখানে প্রত্যক্ষ গড় পদ্ধতিটা দিয়ে করবো অঙ্কগুলো। ওকে, আশা করি বুঝতে পেরেছো। দেখো চল যেটা, চলগুলোকে কি দিয়ে লেখা হয়েছে, চলকে লেখা হয়েছে তোমার কিছু দিয়ে লিখে দেয়নি, কিন্তু চলকে ধরে নিতে হবে হচ্ছে এক্সআই, যখন লিখে না দিচ্ছে তোমাকে ধরে নিতে হবে চল হচ্ছে এক্সআই, আর পরিসংখ্যাকে সবসময় জানো এফআই দিয়ে লেখা হয়, এফআই মানে ফ্রিকোয়েন্সি, পরিসংখ্যার ইংলিশটা, তাই জন্য এটাকে এফআই দিয়ে লেখা হচ্ছে। এবার দেখো চলের ভ্যালু কত বলে দেওয়া আছে 4-এর অঙ্কটাতে, চলের ভ্যালু বলে দেওয়া আছে হচ্ছে 5, চলের ভ্যালু বলে দেওয়া আছে 5, তারপরটাতে চলের ভ্যালু কত 10, তারপরটাতে কত 15, তারপরটাতে কত 20, তারপরটাতে কত 25, দেখো তাই রয়েছে 5, 10, 15, 20, 25। হ্যাঁ ঠিক আছে, তারপরটা দেখো যখন হচ্ছে চলরাশি 5 তখন পরিসংখ্যা কত 6, যখন চলরাশি হচ্ছে 10 তখন পরিসংখ্যা কত P, যখন চলরাশি হচ্ছে 15 তখন পরিসংখ্যা কত 6, যখন চলরাশি 20 তখন পরিসংখ্যা কত 10, যখন চলরাশি হচ্ছে 25 তখন পরিসংখ্যা কত 5। ব্যাস, অঙ্ক আমার আর দেখার দরকার নেই, কোশ্চেন দেখে নিয়েছি, এবার তো হালুয়া হয়ে যাবে কোশ্চেন, একদম ধোঁয়া উড়িয়ে রেখে দেবে, কোনো ব্যাপার না। দেখো এখানে কি করব, এইবার এইখানটাতে আমরা যেটা করে এসেছি এতদিন পর্যন্ত, এত বছর ধরে যেটা করে এসেছি সেই কাজটা আমরা এখানে করব। কি করব, এখানে আমরা সামেশান এক্সআই এফআই বার করব। তাহলে এখানে আমরা সবার আগে কি বার করছি, এক্সআই আর এফআই বার করার চেষ্টা করছি। কি করব, এক্সআই আর এফআই, এক্সআই এফআই এর গুণ করব। এক্সআই কত 5, এফআই কত 6, 5 আর 6 এর গুণ করো, কত বেরোবে 30। ঠিক আছে, তারপরে 10 আর পির গুণ করো, কত বেরোবে 10p। ঠিক আছে, তারপরে 15 আর 6 এর গুণ করো, কত বেরোবে 90। তারপরে 20 আর 10 এর গুণ করো, কত বেরোবে 200। ঠিক আছে, 25 আর 5 এর গুণ করো, কত বেরোবে 125। ঠিক আছে, যেগুলো বেরোলো এগুলো সামেশান নাও, এখানে যেগুলো বেরোলো তার সামেশান নাও। ঠিক আছে, কোনো ব্যাপার না, তাহলে এগুলো করলে তোমাদের সামেশান এক্সআই এফআই বেরিয়ে যাবে এখানে আরামসে। ঠিক আছে, চলো হিসাবটা করে নিই, দেখি কত বেরোচ্ছে। দেখো এখানে যদি 125-এর সাথে 200কে যোগ করি তাহলে পাবো 325, 325-এর সাথে 90-কে যদি যোগ করি তাহলে আর একবার যোগটা দেখে নিই, 200 আর 125 মানে হচ্ছে 325, 325-এর সাথে যদি আমরা 100কে যোগ করি 425 হয়, তো 425 থেকে 10 বাদ যাচ্ছে মানে 415, 415-এর সাথে 30-এর যোগ মানে 445 হবে, এটা 445 হবে। ওকে, তো 445 অ্যান্সার বেরোবে। ঠিক আছে, তো 445 প্লাস 10p হলো, এগুলোকে যোগ করতে হবে। এগুলোকে যোগ করবার জন্য এই দেখো এটার সাথে দেখো 445 সাথে 10pটাকে আলাদা রাখতে হয়েছে, কারণ এর সাথে p যুক্ত পদ রয়েছে আর এগুলোর মধ্যে কিছু নেই, তাহলে নর্মাল নাম্বারগুলো এমনি যোগ হয়ে 445 আর 10pটা যোগ হয়ে 10pটা বসেছে। এখানের ক্ষেত্রেও তাই হবে, ফার্স্টে 6 আর 6 12, 12 আর 10, 12 আর 10-এ 22 আর 5-এ 27, আর এই পিটা হচ্ছে অন্য ধরনের মধ্যে পড়ছে, তাহলে সামেশান এফআই ইকুয়াল টু হচ্ছে 27 প্লাস হচ্ছে পি, বলে এটা বুঝতে পারলে কি না। 6 আর 6 12, 12 আর 10-এ 22, 22 আর 5-এ 27, 27 বসলো, আর এখানে প্লাস পি, এই যে প্লাস পি বসে গেল আলাদাভাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে দেখো আমাদের যেটা মানে যৌগিক গড় যেটা বেরোয়, সেই যৌগিক গড়টা কী বেরোয়, যৌগিক গড়টা বেরোয় হচ্ছে তোমার এই ফর্মুলাটা দিয়ে। কোন ফর্মুলা, এক্স বার ইকুয়াল টু সামেশান এক্স আই এফ আই বাই হচ্ছে সামেশান এফ আই। ঠিক আছে, এটা বেরোয়, এটা মানে অ্যাকচুয়ালি এটা প্রত্যক্ষ গড় পদ্ধতির ফর্মুলা, আর প্রত্যক্ষ গড় কার ফর্মুলা, মানে কার মধ্যে পড়ছে, যৌগিক গড়। তাহলে যৌগিক গড় ইকুয়াল টু হচ্ছে এক্স বার ইকুয়াল টু সামেশান এক্স আই এফ আই বাই হচ্ছে সামেশান এফ আই। এটা ফর্মুলা অনেকবার শিখেছি। তো দেখো এই যে যৌগিক গড় যেটা, সেই যৌগিক গড়ের ভ্যালুটা বইতে বলে দেওয়া আছে 15, মানে এই যে এক্স বার যেটা তার ভ্যালু বলে দেওয়া আছে হচ্ছে 15। আরামসে বুঝতে পারছো, ইকুয়াল টু আছে, ইকুয়াল টু দিলাম সামেশান এক্স আই এফ আই, এই সামেশান এক্স আই এফ আই এর ভ্যালু 445 প্লাস 10p, তাহলে এখানে বসাচ্ছি সেটা 445 প্লাস হচ্ছে আমাদের 10p বসালাম, হলো বাই দিয়ে সামেশান এফ আই, সামেশান এফ আই এর ভ্যালু কত 27 প্লাস p, তাহলে এখানে বসাবো সেটা
27 প্লাস হচ্ছে পি বসালাম, হলো। এবার অঙ্ক ইজি হয়ে যাবে, এবার কিছু ব্যাপার না, আরামসে অঙ্ক নেমে যাবে। তো প্রথমে আমরা কি করব, দেখো এইখানে যেটা আমাদের 27 প্লাস পি রয়েছে, এই যে জিনিসটা রয়েছে এটা এসে এটার সাথে গুণ হবে, ঠিক আছে। যে এটা যেহেতু নিচে ভাগে আছে তাহলে এটার সাথে গুণ হবে, তাহলে কী হবে জিনিসটা 15 ইন্টু 27 প্লাস হচ্ছে পি হলো ইকুয়াল টু কত থাকছে 445 প্লাস 10p, তাহলে সেটাই লিখলাম 445 প্লাস হচ্ছে আমাদের 10p থাকলো। এবার দেখো 15 আর 27কে গুণ করবো, গুণ করে বেরোবে আমাদের 405, ঠিক আছে। 15-র সাথে যখন পির গুণ করবো বেরোবে হচ্ছে আমাদের 15p, ঠিক আছে। তারপরে বেরোবে 445 ইকুয়াল টু, ঠিক আছে। তারপরে কত বেরোবে, প্লাস বেরোবে হচ্ছে 10p। আশা করি বুঝতে পেরেছো। দেখো একবার বলে দিস, 15-র সাথে 27-এর গুণ করতে হয়, নিয়ম নিশ্চয়ই জানো। 15-র সাথে একবার 27-এর গুণ হয়, 15-র সাথে আবার পি এর গুণ হবে, কারণ টোটালটা ব্র্যাকেটের মধ্যে রয়েছে আর এটা বাইরে রয়েছে। গুণ করার প্রসেস জানো, 15-র সাথে 27-এর গুণ 405, 15-র সাথে পি এর গুণ 15p ইকুয়াল টু 445 আছে 445, 10p আছে 10p। এবার কি করব, 15p যেগুলো পি পদ সেগুলোকে বাঁ সাইডে রাখবো, আর যেগুলো নর্মাল সংখ্যা সেগুলোকে ডান সাইডে পাঠিয়ে দেবো, ডান সাইডে। তাহলে এখানে 15p রয়েছে, তাহলে এখানে 15p তো থাকবেই, তার সাথে কি করব প্লাস 10pটাই পাশে চলে আসবে, অর্থাৎ মাইনাস 10p হয়ে যাবে। আর ইকুয়াল টু যেরকম আছে বসালাম, 445 যেরকম আছে 445কে বসালাম, এই 405টা ও পাশে চলে যাবে, অর্থাৎ মাইনাস 405 হবে, হলো। এবার দেখো 15p থেকে 10p বিয়োগ যাচ্ছে, তাহলে এখানে কত পি পাবো, 5p পাবো, হলো। 15p থেকে 10p বিয়োগ মানে 5p পাবো, 445 থেকে 405-এর বিয়োগ যাচ্ছে মানে এখানে কত পাবো, 40 পাবো। আশা করি বুঝতে পেরেছো। তাহলে শুধু p এর মান কত হবে, শুধু p এর মান যেটা হবে সেটা হচ্ছে এই 5টা 40-এর নিচে ভাগে চলে যাবে, অর্থাৎ 40/5 কাটাকুটি করলে আমাদের অ্যান্সার আসবে 8, অর্থাৎ p এর যে ভ্যালুটা আসবে সেটা হয়ে গেল কত, 8 বেরোলো p এর ভ্যালুটা। আশা করি এতটা পর্যন্ত বুঝতে পেরেছো, p এর ভ্যালু কত আসবে, 8 আসবে। অঙ্কটা বোঝা গেছে। তাহলে এই হয়ে গেল 4-এর দাগের অঙ্কটা, আরামসে আশা করি বুঝতে পেরে গেছো। ওকে, তো চলে আসলাম এবার পরের অঙ্কটাতে। দেখো এইখান থেকে তোমাদের শুরু হচ্ছে একটু অন্য টাইপের অঙ্ক, এবং এইখানটাতে প্রসেস পুরো সেম, ফর্মুলা পুরো সেম, কিন্তু আগে আমরা সিঙ্গেল ডিজিট দিয়ে করেছিলাম, কিন্তু এখানে সিরিজ আসবে 50 থেকে 52, 52 থেকে 54, 54 থেকে 55, এরকম একটা সিরিজ দিয়ে দেবে। আগেরগুলোতে কী ছিল, 10, 5, 15, 20, 25 এইভাবে পরপর সিরিয়াল ওয়াইজ নাম্বার ছিল, যেখানে এরকম কোনো সিরিজ দেওয়া ছিল না, সিঙ্গেল ডিজিট ভ্যালু ছিল, 10, 15, 20, 25 এরকম ছিল, মানে ডবল ডিজিট বা সিঙ্গেল ডিজিট এমনি নর্মাল ডিজিটে ভ্যালুটা ছিল। আর এখানে কিন্তু সিরিজ দিয়ে দেবে যে 15 থেকে 20-র মধ্যে এতজন, 15, 25 থেকে 30-এর মধ্যে এতজন। আগের 4টে অঙ্কের সাথে এই অঙ্কটা মিলিয়ে দেখো, ছোট্ট একটা পার্থক্য পাবে। দেখো এখানে আমের সংখ্যা যেটা দিয়েছে 50 থেকে 52 দিয়েছে, কিন্তু আগের অঙ্কগুলোতে দেখো ওরকম 50 থেকে 52, 52 থেকে 54, 54 থেকে 56 ওরকম কিন্তু দেওয়া ছিল না, ঠিক আছে। ওখানে শুধুমাত্র 52, শুধুমাত্র 54, শুধুমাত্র 56, যেমন ফার্স্টের অঙ্কটাতে শুধু 15, শুধু 16, 17, 18, শুধু 19, শুধু 20 এরকম দেওয়া ছিল, কিন্তু এখানে এই সিরিজটা দিয়ে দিয়েছে। কোনো ব্যাপার না, এটাও হয়ে যাবে, এবি ইজি অঙ্ক, ঠিক আছে। তো এখানে দেখো কি বলছে তোমাদেরকে, বলছে যে আমের যে সংখ্যাটা সেটা দেওয়া আছে কত, 50 থেকে দেওয়া আছে প্রথমে 52, তারপরে আমের সংখ্যা কত বলে দেওয়া আছে, 52 থেকে 54, তাহলে এখানে লিখবো 52 থেকে 54, ঠিক আছে। আচ্ছা, তারপরে কত বলে দেওয়া আছে, 54 থেকে 56, আচ্ছা লিখে নিচ্ছি, 54 থেকে 56, 56 থেকে 58, 58 থেকে হচ্ছে 60, এই কটা ডিজিট তোমাদেরকে দেওয়া আছে। তাহলে এই দাগ টেনে নিলাম, এই দাগ টেনে নিলাম, এই দাগ টেনে নিলাম, আর এই দাগ টেনে নিলাম, হলো। জিনিসটা বুঝতে পারলে। এবার বাক্সের সংখ্যা দেখো, বাক্সের সংখ্যা যেটা দিয়েছে সেটা দিয়েছে দেখো 50 থেকে 52 খানা আম থাকবে, মানে এরকম কটা বাক্স পাওয়া গেছে, এরকম বাক্স পাওয়া গেছে হচ্ছে 6টা। 50 থেকে 52 খানা আম থাকবে, এরকম 6টা বাক্স পাওয়া গেছে। তারপরে দেখো কি বলছে, 52 থেকে 54টা আম থাকবে, এরকম কটা বাক্স পাওয়া গেছে, এরকম পাওয়া গেছে 14টা, ঠিক আছে, 14টা। তারপরে দেখো 54 থেকে 56টা আম থাকবে, এরকম কটা বাক্স পাওয়া গেছে, এরকম পাওয়া গেছে হচ্ছে 16টা। তারপর দেখো 56 থেকে 58টা আম থাকবে, এরকম কটা বাক্স পাওয়া গেছে, 9টা, ঠিক আছে। আর লাস্ট হচ্ছে 58 থেকে 60টা, ওরকম কটা বাক্স পাওয়া গেছে, এরকম পাওয়া গেছে হচ্ছে 5টা। একবার দেখে নিই, 6, 14, 16, 9, 5, 6, 14, 16, 9, 5, হ্যাঁ ঠিক আছে। এবার এখানে আমরা কি করব, এইখানটাতে আমরা একটা জাস্ট নতুন একটা এক্সট্রা কলাম বানাবো, আর কিচ্ছু করব না, অঙ্ক হেভি ইজি, ঠিক আছে। এখানে আমরা একটা ছোট্ট একটা এক্সট্রা কলাম বানাবো, যেটার নাম দেবো হচ্ছে শ্রেণী মধ্যক, ঠিক আছে। শ্রেণী কি নাম দেবো, শ্রেণী মধ্যক, ঠিক আছে, শ্রেণী মধ্যক, ঠিক আছে, শ্রেণী মধ্যক হলো। এই শ্রেণী মধ্যক নামটা এক্সট্রা দেবো, এবং এটা হচ্ছে জাস্ট এক্সট্রা একটা শ্রেণী, ঠিক আছে, আর কিন্তু কিচ্ছু না। শ্রেণী মধ্যক মানে হচ্ছে যে তোমার যে এই যে শ্রেণীটা দিয়েছে 50 আর 52, এর নিম্ন শ্রেণী সীমানা এটা, উচ্চ সীমানা এটা। ধরো আমাকে বললো যে 5 থেকে 10, তাহলে তার নিম্ন কোনটা, এটা হচ্ছে নিম্ন,
নিম্ন শ্রেণী সীমানা। আর উচ্চ শ্রেণী সীমানা কোনটা? এটা। তাহলে এটা হচ্ছে তোমার উচ্চ, ঠিক আছে, এটা হচ্ছে উচ্চ শ্রেণী সীমানা, এটা নিম্ন শ্রেণী সীমানা, এটা হচ্ছে উচ্চ শ্রেণী সীমানা, এটা নিম্ন, এটা উচ্চ। তাহলে এখানে নিম্ন কোনটা হবে? 50, উচ্চ কোনটা হবে? 52। হলো, বুঝতে পারছো? এবার এর শ্রেণী মধ্যক বার করার প্রসেসটা হচ্ছে এই 50 আর 52 ঠিক মাঝের জিনিসটা। তাহলে দেখো কী করতে হয়, সেটার জন্য শ্রেণী মধ্যক বার করার প্রসেস হচ্ছে, শ্রেণী মধ্যক বার করবার প্রসেসটা আমি এখানে লিখছি, ফর্মুলাটা কিন্তু খাতা টুকে নেবে। সেটা হচ্ছে নিম্ন শ্রেণী সীমানা, নিম্ন শ্রেণী সীমানা, তার সাথে কি করতে হবে? প্লাস দিয়ে উচ্চ শ্রেণী সীমানা, উচ্চ শ্রেণী সীমানা, ঠিক আছে, এটা লিখবো। লেখার পরে কি করব? তাকে ভাগ করে দেবো হচ্ছে 2 দিয়ে, ঠিক আছে। শর্টকাট আমি দেখিয়ে দিচ্ছি, 1 সেকেন্ডে হয়ে যাবে, এসব ফালতু জিনিস লাগবেই না তোমাদের, ঠিক আছে। এসব ফর্মুলা কোথা আমি করাই না ফর্মুলা দিয়ে ভাই। শ্রেণী সীমানা, শ্রেণী মধ্যক বার করার প্রসেস কি? নিম্ন শ্রেণী সীমানা প্লাস উচ্চ শ্রেণী সীমানা যোগ করবে, করে তাকে 2 দিয়ে ভাগ করবে। এটা তোমাদের বইতে দেওয়া ফর্মুলা, আর আমার ধাসু ফর্মুলা তুমি দেখবে। এই দেখো নিম্ন শ্রেণী সীমানা কত রয়েছে? 50। তাহলে নিম্ন শ্রেণী সীমানার জায়গাতে কত লিখবো? 50, প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দেবো। উচ্চ শ্রেণী সীমানা, উচ্চ শ্রেণী সীমানার জায়গায় কত আছে? 52। তাহলে 50 প্লাস 52 বাই হচ্ছে 2 করে যেটা হবে সেটা হচ্ছে অ্যান্সার। 50 আর 52 যোগ করলে আসে 102, 102কে 2 দিয়ে ভাগ করবে, অ্যান্সার আসবে 51, ঠিক আছে। পরেরটার ক্ষেত্রে কি করব? নিম্ন শ্রেণী সীমানার জায়গাতে বসাবো 52 আর উচ্চ শ্রেণী সীমানার জায়গাতে বসাবো 54। এই উচ্চ সীমানার জায়গাতে বসাবো 54। তাহলে কি হবে? 52 প্লাস হচ্ছে 54 বাই হচ্ছে 2। তারপরটা কি হবে? 54 প্লাস হচ্ছে 56 বাই হচ্ছে 2। মানে এইটার যোগ করে 2 দিয়ে ভাগ, এটার যোগ করে 2 দিয়ে ভাগ, এটার যোগ করে 2 দিয়ে ভাগ। এটা হচ্ছে বইয়ের প্রসেস, এটা হচ্ছে বইয়ের প্রসেস। পড়ছো কার কাছে? সোমনাথ স্যারের কাছে। এসব প্রসেস বই ফলো করে না। এখানে শর্টকাট ট্রিক হচ্ছে এটা, 50 আর 52, 50 আর 52 মাঝের ডিজিট কোনটা? 51, ওটাই হচ্ছে তোমার মানে তোমার হচ্ছে শ্রেণী মধ্যক, ঠিক আছে। তাহলে 50 আর 52, 50 নাম্বার, মনে করো 50 রয়েছে আর 52 রয়েছে, তাহলে 50 আর 52, 50 থেকে 52তে যেতে হলে মাঝখানে 51কে পার করে তারপর তো যেতে হবে। তাহলে 50 আর 52 ঠিক মাঝের নাম্বার কোনটা? 51, ওটা হচ্ছে তোমার শ্রেণী মধ্যক। তাহলে 50 আর 52 মাঝের নাম্বার কোনটা? 51। 52 আর 54 এর মাঝের নাম্বার কোনটা? 53। 54 আর 56 এর মাঝের নাম্বার কোনটা? 55। 56 এবং 58 এর মাঝের নাম্বার কোনটা? 57। 58 আর 60 মাঝের নাম্বার কোনটা? 59। আরামসে অঙ্ক হয়ে যাবে ভাই। এইসব ফর্মুলা ভুলে যাও, কিন্তু এই ফর্মুলাটার একটা উদ্দেশ্য আছে, একটা গুরুত্ব আছে, সেটা হচ্ছে যখন পয়েন্টে দেবে সেক্ষেত্রে কিন্তু তোমরা এই শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারবে না, সেক্ষেত্রে ক্যালকুলেশনে তোমাদের প্রবলেম হবে। ধরো আমি তোমাদেরকে এরকম বললাম যে 10 আর হচ্ছে 0 থেকে 10-এর মাঝের নাম্বার কোনটা হবে? 5। 10 থেকে 20-এর মাঝের নাম্বার কোনটা হবে? 15। 20 থেকে 30-এর মাঝের নাম্বার কোনটা হবে? 25। আরামসে বের করতে পারবে। কিন্তু এটা তো, ওগুলো তো মানে একটা মানে রাউন্ড ফিগারে কোনো একটা ভ্যালু দিচ্ছে। যদি তোমাকে বলে দেয় 5.235 আর 7.278 এর মাঝের নাম্বার কত হবে? তখন আর বার করতে পারবে না এই প্রসেস দিয়ে। সেজন্য কিন্তু তখন তোমাদেরকে ওই দুটো সীমানাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, তখন এই ফর্মুলাটা কাজে লাগবে। কিন্তু মানে তোমার যে মানে ব্যাপারটা হচ্ছে যে ওরকম মানে ভ্যালু সাধারণত দেবে না, তোমাদেরকে এরকম দেবে আর আরামসে তোমরা এটা লিখে দিয়ে চলে আসতে পারবে। ওরকম দেবেই না। আমার কাছে শর্টকাট ট্রিক শিখেছো, এটা অ্যাপ্লাই করবে। 50 আর 52-এর মাঝের নাম্বার 51, 52 আর 54-এর মাঝের নাম্বার 53, 54 আর 56-এর মাঝের নাম্বার 55, 56 আর 58-এর মাঝের নাম্বার 57, 58 আর 60-এর মাঝের নাম্বার 59। জাস্ট শ্রেণী মধ্যকগুলো বসিয়ে দেবে, আর কিছুই নেই, ঠিক আছে। এখানে পড়ছো মানে ওসব কোনো ব্যাপার না, রাশিবিজ্ঞান মাসিবিজ্ঞান যা আসবে সব উড়িয়ে রেখে দেবে, সব কোনো ব্যাপার না, ঠিক আছে। এবার দেখো বাক্সের এই যে শ্রেণী মধ্যক, যেটা শ্রেণী মধ্যকটাকে ধরে নিতে হবে হচ্ছে xi, ঠিক আছে। আর বাক্সের যে সংখ্যাটা সেটাকে যেরকম অ্যাজ ইউজুয়াল fi ধরে এসছো সেরকম fi, ফার্স্টের মানে সেকেন্ডের জিনিসটাকে যেরকম ফ্রিকোয়েন্সি fi ধরে এসছো সেরকম fi, আর শ্রেণী মধ্যক মানে এই দুটোর মাঝের নাম্বার যেটা সেটা হচ্ছে xi, এই দুটোর মাঝের নাম্বার যেটা সেটা হচ্ছে xi, এই দুটোর মাঝের নাম্বার যেটা সেটা হচ্ছে xi, এগুলো xi, আর এটা যেরকম অ্যাজ ইউজুয়াল fi ধরে এসছো সেরকম হচ্ছে fi। আশা করি এতটা পর্যন্ত বুঝতে পেরেছো। এবার লাস্ট ঘরটা যেরকম করি এই একই বাচ্চাদের মতন সামেশান xi fi করব, এখানে ভ্যালুগুলো যা হবে বসাবো। তাহলে দেখো 51 আর 6-এর গুণ করব, তাহলে কত হবে? আমাদের 306 হবে, ঠিক আছে। তো আমি গুণগুলো করে বসিয়ে দিচ্ছি, গুণগুলো করে তোমাদের যত এখানে অ্যান্সার আসবে তোমরা এখানে বসাবে, সে ঠিক আছে। দেখো হেভি ইজি প্রসেস। 51-এর সাথে 6-এর গুণ করব 306, 14 আর 53-এর গুণ করলে 742, 16 আর 55-এর গুণ করলে 880, 9 আর 57-এর গুণ করলে 513, 5 আর 59-এর গুণ করবে 295। যেরকম ভ্যালু হয় সেরকম বসাবো। এবার এগুলোর সামেশান করব, মানে সামেশান কী বার করবো? আমরা এখানে বার করব সামেশান xi fi, এইটার সামেশান বার করব এখানে, ঠিক আছে। যেটা হবে এখানে লিখবো, ঠিক আছে। এখানে আমরা সামেশান fi বার করব যেরকম বার করে এসেছি, সামেশান fi, ঠিক আছে, লিখবো।
আরামসে হয়ে যাবে অঙ্ক, কিছুই না। এখানে ধরো সব কটাকে যোগ করি, তাহলে আমাদের অ্যান্সার বেরোবে 2736। আমাদের সব কটাকে যোগ করে কত বেরোবে? 2736 হচ্ছে ভ্যালু বেরোবে। ঠিক আছে, এটা বোঝা গেল। এবার দেখো এখানে বাক্সের যে সংখ্যাগুলো, এগুলোকে যদি যোগ করো, এগুলোকে সব কটাকে যোগ করলে দেখবে অ্যান্সার আসবে 50, বা তোমরা শর্টকাট লাগাতে পারো, বইতে দেখো লেখাই আছে 50টা বাক্স নিয়ে কথা বলা হচ্ছে, তাহলে জাস্ট যোগ করারও দরকার পড়বে না, এটা ডাইরেক্ট 50 লিখে দেবে, হয়ে গেল। এটা হয়ে গেল আমাদের শর্টকাট প্রসেস। ঠিক আছে, এবার আমরা এখানে কী বার করব? এখানে আমরা বার করব হচ্ছে ওই বাক্সে গড় আমের সংখ্যা কত। তাহলে এখানে বার করো গড় আমের সংখ্যা, গড় আমের সংখ্যা। ঠিক আছে, গড় আমের সংখ্যা। আমি অনেক জায়গাতে অনেক ইউটিউব চ্যানেলকে দেখেছি, এইসব শর্টকাট কিন্তু তোমাদেরকে দেখাবে না, এগুলো এখান থেকে শিখবে, শিখে ওখানে কপি মারবে। আমি অনেককেই জানি, এখানে অনেক ফালতু ইউটিউব চ্যানেল আছে যারা সেগুলো দেখবে, দেখে কপি মেরে দেবে। আমি জানি যে এই যে তোমাদেরকে দেখালাম যে এই 50 আর 52 হচ্ছে মাঝের নাম্বার কোনটা হবে? 51, এটা অনেকে দেখাবে না। ওরা কী করবে? 50 আর 52কে যোগ করবে, করে 2 দিয়ে ভাগ করবে, করে যেটা হবে সেটা দেখাবে। আমি তোমাদেরকে শর্টকাটটা দেখিয়েছি, 50 আর 52 মাঝের নাম্বার ডাইরেক্ট 51, 52 আর 54 মাঝের নাম্বার 53, 54 আর 56 মাঝের নাম্বার 55। চ্যানেল ভালো আছে, অনেকেই ভালো আছে, কিন্তু কিছু কিছু ফালতু ইউটিউব চ্যানেল আছে যারা এখান থেকে কপি করে কন্টেন্ট। আমি জানি কারা কারা করে, ঠিক আছে, কিছু বলি না। ঠিক আছে, এখানে যেদিনকে কপিরাইট দিয়ে দেবো সেদিনকে বুঝবে। ঠিক আছে, তো 54 থেকে 56 হচ্ছে মাঝের নাম্বার হচ্ছে 55। অনেক ফালতু ইউটিউব চ্যানেল আছে, আমরা শর্টকাটে বার করবো। আর এই যে সামেশান এফআই তোমাদেরকে সবাই শেখাবে, এইটার সাথে এটা যোগ করো, তার সাথে এটা, তার সাথে এটা, তার সাথে এটা যোগ করে যেটা হবে সেটা সামেশান এফআই লিখবে। কিন্তু বইতে ডাইরেক্ট দেখবে লেখাই আছে সামেশান এফআই এর ভ্যালু 50। 50টা বাক্স নিয়ে কথা বলা হচ্ছে, আর আমি বাক্স সংখ্যাটাকেই এফআই ধরেছি ভাই। তাহলে বাক্স সংখ্যাটা ডাইরেক্ট তো বইতে বলেই দেওয়া আছে 50, আমি আবার কেন যোগ করতে যাবো? এটা হচ্ছে শর্টকাট উপায়। ঠিক আছে, এর থেকে শর্টকাট উপায় কেউ কোনোদিন কোথাও দেখাতে পারবে না তোমাদেরকে। ঠিক আছে, এর থেকে শর্টকাট জিনিস হয় না ভাই। ঠিক আছে, তাহলে সামেশান এফআই এটা, সামেশান এক্সআই এফআই হচ্ছে এটা। এবার কি করব? গড় আমের সংখ্যা। গড় আমের সংখ্যা বার করার ফর্মুলা তোমরা এতক্ষণে শিখে গেছো, যে এক্স বার ইকুয়াল টু হচ্ছে সামেশান এক্সআই এফআই বাই হচ্ছে সামেশান এফআই, এটা ফর্মুলা। তাহলে সামেশান এক্সআই এফআই এর ভ্যালু কত? 2736, এটার ভ্যালু 2736 বসিয়ে দিচ্ছি, বাই দিয়ে সামেশান এফআই এর ভ্যালু হচ্ছে 50। ঠিক আছে, তাহলে এটা এখানে 50 বসিয়ে দিচ্ছি। তো অঙ্কটা তোমরা ডাইরেক্টও করতে পারো, 50 দিয়ে ভাগ, অঙ্কটা কঠিন হবে, তার থেকে সুবিধা হয় যদি এটা করে নাও 2736। এটাকে যদি এরকম ভেঙে নাও, 50টাকে যদি একটুখানি ভেঙে নিতে পারো যে 5 × 10, তাহলে কী হবে দেখো, এইটুকু প্রসেসটাকে তোমরা ভাগ করো, এইটুকু প্রসেসটাকে শুধু ভাগ করো, 2736কে 5 দিয়ে ভাগ করো, করে অ্যান্সার কত আসবে সেটা আমাদেরকে বলো। বলার পর যেটা বেরোবে তাকে 10 দিয়ে ভাগ করবে। ঠিক আছে, দেখো 2736/5কে আমরা ভাগ করব, করার পর যেটা আসবে ওপরে লিখবো, তাকে 10 দিয়ে আবার ভাগ করবো, এটা হচ্ছে কথা। তাহলে আমরা এখানে ভাগটা করছি 2736, আর এখানে ভাগ করছি হচ্ছে 5 দিয়ে। 5 × 5 = 25, নামলো এখানে 2, তারপরে 3ও নামবে, 4 × 5 = 20 হবে। ঠিক আছে, তারপরে এখানে কত নামবে? 3, এখানে নামবে 6, তাহলে 5 × 7 = 35। ঠিক আছে, তারপরে নামবে কত? 1, তাহলে পয়েন্ট নেব, পয়েন্ট নিলে এখানে 10 আসবে, তাহলে 10 মিলে যাবে, তাহলে এখানে কত হচ্ছে? 2, তাহলে 547.2, তাহলে এখানে অ্যান্সার কত আসবে? 547.2 বাই হচ্ছে কত? 10, তাহলে 547.2 তাকে 10 দিয়ে ভাগ করলে পয়েন্টটা কোন দিকে সরবে? এদিকে, এই দিকে সরবে, তাহলে অ্যান্সার কত আসবে? 54.72 হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। এখানে ওইটুকুকে ভাগ করে 2736কে 5 দিয়ে ভাগ করলে আসবে 547.2, তাকে তুমি ভাগ করছো 10 দিয়ে, তাকে 10 দিয়ে ভাগ করছো, তাহলে এই যে পয়েন্টটা ওই দিকে না গিয়ে উল্টো দিকে সরে আসবে। গুণ করলে পয়েন্ট ওই দিকে সরে, ভাগ করছো মানে পয়েন্ট এই দিকে সরবে, তাহলে পয়েন্টটা এই পাশে সরে আসবে, অর্থাৎ 54.72 হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এইভাবে তোমরা যখনই তোমাদেরকে এরকম শ্রেণী দিয়ে দেবে, সবার আগে যখন শ্রেণী দিয়ে দেবে, একটাই কাজ করবে, শুধু শ্রেণী মধ্যকটাকে বার করে নেবে। এই জায়গাটার উপর ফোকাস করো, আমি বারবার বলছি এই জায়গাটার উপর ফোকাস করো। যখনই তোমাদেরকে এরকম শ্রেণী দিয়ে দেবে, তোমরা কি করবে? এখানে একটা শ্রেণী মধ্যক বার করে নেবে, আর কিচ্ছু না, অঙ্ক ইজি হয়ে যাবে, হালুয়া হয়ে যাবে কোশ্চেন সব, হালুয়া কোশ্চেন সব। ঠিক আছে, একদম ইজি কোশ্চেন হয়ে যাবে। এখানে যখনই শ্রেণী দিয়ে দেবে, শ্রেণী মধ্যকটাকে বার করে নেবে, এফআই তো জানোই, এক্সআই এফআই তো জানোই ভাই, অঙ্ক আরামসে হয়ে যাবে, একদম হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই এক্সআইটা বার করাটা শিখতে হবে তোমাদেরকে। যখনই শ্রেণী দেবে 50 থেকে 52, 52 থেকে 54, 54 থেকে 56 এরম দিতে পারে, 5 থেকে 10, 10 থেকে 15, একটা শ্রেণী মধ্যককে বার করে নেবে। যদি এখন ধরো আমি একটা কথা বলি, যদি ধরো যে এরকম শ্রেণী দেওয়া মানে নেই, শুধুমাত্র নর্মাল দেওয়া 50, 52, 54, 56, তাহলে তো বার করারই দরকার পড়ছে না, ওটাকেই এক্সআই ধরে নেবে, হয়ে গেল অঙ্ক ইজি একদম। তাহলে এইভাবে আমরা কি করলাম? এই 5-এর দাগের অঙ্ক পর্যন্ত আজকে কমপ্লিট করলাম, এবং নেক্সট দিনকে আমরা 6-এর দাগ থেকে অঙ্কগুলোকে কমপ্লিট করবো। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটাকে লাইক দিয়ে বাটনে একদম পুরো ক্লিক করতে করতে কালো বাটনকে নীল বানিয়ে দাও একদম। ঠিক আছে, ফাটিয়ে দাও একদম লাইক করে। ঠিক আছে, চলো বাই।